ID number 1, 2, 3 up to 20. Age in year 32 year, 37 year, 72 year, up to 25 year. Height in centimeter 156 centimeter, 185 centimeter, 167 centimeter up to 167 centimeter. Weight in weight কি ছিল? Weight in kg. জি স্যার কেজি। Weight in kg 55 kg, 70 kg, 63 kg up to 54 kg. Area 1, 2, 3. 1 means urban, 2 means rural, 3 means semi-urban. Then sex. 1 means male, 2 means female. Religion 1, 2, 3, 4. Religion কি ছিল? Islam, Buddhism, Christianity. হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ এরকম ছিল। একজনে বলে লিঙ্ক পাই নাই, একজনকে তো লিঙ্ক পাঠানো আসলে টাফ। বলেন কি পড়াবো আজকে, কি ছিল কথা? আমরা একটু রিভাইজ করব বলেছিলাম। হ্যাঁ স্যার রিভাইজ করবার স্টেপগুলো স্যার একটু লিখে রাখতে হবে। স্যার হিস্টোগ্রামের ওটা তো কমপ্লিট হয়নি সেটা। বুঝি না, একটু দূরে বলেন, শুনি না। স্যার হিস্টোগ্রামের যে কোশ্চেনটা ছিল সেটা স্যার টোটালি কমপ্লিট হয়নি ওটা, আর স্যার রিভাইজ মানে পুরাটাই আবার একবার রিভাইজ দরকার। এই শুধু আমরা তো করেছিলাম লাস্ট ক্লাসে, তো দুইবার করে জি স্যার, কিন্তু পুরাটা কমপ্লিট হয়নি। ওই যে বিভিন্ন জিনিসগুলো কিভাবে ওখানে করা হবে ওগুলো দেখাতে চেয়েছি। এগুলো পার্সেন্টেজ পর্যন্ত মনে হয় স্যার, তাই না? ওগুলো পার্সেন্টেজ লেখা পড়বে, কাজগুলো কিভাবে কি করতে হবে মানে ওগুলো স্যার দেখাতে চেয়েছি। আচ্ছা, আর কো আসে নাই না? আপনার প্রশ্নটা কি আছে আপনাদের হাতে? কোশ্চেন ডাক্তার সাহেব আজিজ রাজু? স্যার আছে। ডাক্তার আজিজ সাহেব কোথায়? আজিজ রাজু শুনতে পাচ্ছেন? জি স্যার আছে স্যার। প্রশ্ন আছে সাথে? জি স্যার প্রশ্ন আছে স্যার। পড়েন 1 নাম্বার কোশ্চেন। প্রশ্নটা মনে হয় নাই, কোশ্চেন 01। আর আমার কাছে আছে প্রশ্ন। হ্যাঁ একটু পড়েন। So 1A হচ্ছে input the above data as a SPSS format. Write down the measurement of all the variables. আচ্ছা, কোশ্চেন নাম্বার 1। আমাদের কি এই যে আপনারা যেটা দেখতেছেন যে কাজটুকু করলাম, at first we input variable, write down the variables from your question. আপনাদের কোশ্চেনের ফার্স্ট
পেজের মধ্যে এটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপটা বন্ধ করলে আমি মিস করি কোশ্চেনের ফার্স্ট পেজের মধ্যে দেওয়া আছে আপনাকে কি কি ভেরিয়েবল আছে আইডি এজ হাইট ওয়েট এরিয়া সেক্স রিলিজিয়ন দেওয়া আছে সেই অনুপাতে আপনি ডাটা ইনপুট সেই ডাটা ইনপুটটুকু দেখতেছেন যেটা সেই ইনপুটটুকু দিলাম দেওয়ার পরে বললো ভেরিয়েবলের মেজারমেন্ট গুলো লেখার জন্য বুঝছেন ভেরিয়েবলের মেজারমেন্ট গুলো কোনগুলো এই যে দেখেন আমার এই স্লাইডের লাস্ট পার্ট দেখেন মেজার এটা খাতায় লিখবেন আইডি নমিনাল এজ স্কেল হাইট স্কেল ওয়েট স্কেল এরিয়া ফিনাল সেক্স ফিনাল রিলিজিয়ন নমিনাল এই কথা এইটুকু খাতায় লিখবেন শেষ কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট বলেন আর কোনো কোশ্চেন থাকলে বলেন কোশ্চেন নাম্বার 1 স্যার আপনার আজকে ক্লাসটা স্যার রেকর্ড আইডি নমিনাল হ্যাঁ আইডি নমিনাল এজ স্কেল রিলিজিয়ন নমিনাল কোশ্চেন নাম্বার এ তো কমপ্লিট কোনো তারপরে কোশ্চেন নাম্বার 2 কে পড়বেন একটু পড়েন আজকের ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো স্যার আবার বলেন again আমি মিউট করি Answer the following question. What percentage of the sample are male and female? Draw a pie chart of gender. তারপরে কোশ্চেন নাম্বার বি What percentage of the sample are rural, urban and semi-urban? C হচ্ছে write a report on the above result. আচ্ছা পারবেন না এটা আমরা কি বলেছিলাম ওই সময় আমাদের হলো মেল ফিমেল তাহলে আমরা কোথায় গিয়েছিলাম মনে আছে অ্যানালাইজ জি স্যার অ্যানালাইজে গিয়ে স্যার ফ্রিকোয়েন্সি বের করব এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে পার্সেন্টেজ হ্যাঁ হ্যাঁ অ্যানালাইজের পরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেন 1 2 3 ফ্রিকোয়েন্সিস analyze descriptive statistics 1 2 3 frequencies এখানে আমাদের কি কি ছিল মেল ফিমেল আছে আপনার সেক্সের ভিতরে সেক্স ক্যাটাগরি মেল এন্ড ফিমেল এটা আমরা নিয়ে গেলাম ভেরিয়েবলের মধ্যে তারপরে কি ছিল percentage of sample are rural urban semi urban এটা আছে আপনার এরিয়ার ভিতরে এরিয়াটাও নিয়ে গেলাম ওইদিকে দেখা যাচ্ছে এখানে যেহেতু আমরা পার্সেন্টেজ চাচ্ছি কিছু দরকার নাই এখানে অলরেডি বাই ডিফল্ট ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল অলরেডি এখানে একটা টিক মার্ক দেওয়া আছে টিক দেওয়া আছে কিছুই করা লাগবে না ওকে জাস্ট ওকে এই যে আপনি খাতায় লিখবেন শুধু মেল 50% ফিমেল 50% কোশ্চেন নাম্বার বি আরবান 30%, rural 45%, semi-urban 25%. যার এতটুকু খাতায় লিখবেন শেষ
স্যার আপনার এখানে তো মেল ফিমেল দেখায়, আমাদের এখানে তো স্যার 1 2 3 এইভাবে আসছে। অসুবিধা নাই, আপনার 1 মানে হলো মেল আর আপনার 2 মানে হলো ফিমেল। অর্থাৎ লেখার সময় লিখবেন মেল ইজ ইকুয়াল টু 50% অথবা 60%, আপনার যাই আসে 80% 70% যা আসে তাই লিখবেন। স্যার আজকে ডাটা তো স্যার আমাদের সাথে মনে হয় মানে আগে যেগুলো দিয়েছিলেন এগুলোই তো, মানে মেল ফিমেল আমার আসছে হলো 12 আর 8, 12 হলো মেল, ফিমেল হলো 8। অসুবিধা নাই তো বাবা, আপনার ডাটাতে যা আছে তাই আসবে। হ্যাঁ, ওকে আমার সাথে তো মিলা দরকার নাই, এটাতে পরীক্ষার কি ডাটাটা আসবে এইরকম বলতেছি, এইরকম এটা কি আর আসবে? হ্যাঁ, আপনার যা আসে আপনি তাই লিখবে। আচ্ছা, তারপরে ছিল এখানে একটা পার্ট ছিল ড্র এ পাই চার্ট অফ জেন্ডার, জেন্ডারের পাই চার্ট ছিল। আচ্ছা দেখ, আমরা এটা একটু পরে দেখাই, আলাদা আরেকটা চার্ট আছে তো আমরা যদি একসাথে দেখাই দিব। আচ্ছা, রিপোর্ট তো আমরা বলছিলাম আপনারা একটু স্টাডি করেন। হ্যাঁ, এরপরও আমরা তো ক্লাস নিব, আশা করি সিচুয়েশন যখন ভালো হবে তখন আমরা আরো আপনাদের কি বলে রিভাইজ ক্লাস নিব। ঠিক আছে, পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 দেখেন, সেখানে একটা টেবিল দেওয়া আছে, বলা হয়েছে এজ উইদিন ব্র্যাকেট ইয়ার, হাইট উইদিন ব্র্যাকেট সিএম সেন্টিমিটার। কি বের করতে বলছে? মিন, মিডিয়ান, মোড, হ্যাঁ, স্কিউনেস, কার্টোসিস, এই মানগুলো বের করতে বলছে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখেন অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিজ। ফ্রিকোয়েন্সিতে আমরা রিসেট করে দিলাম। রিসেট করার পরে আমাদের ভেরিয়েবল হলো এজ আর হাইট, টু ভেরিয়েবল হিয়ার। এজ ভেরিয়েবল আপনার কন্ট্রোল চেপে ধরে, হাইট ভেরিয়েবল যদি একসাথে আপনি নিয়ে দিতে পারেন এখানে, সেখানে স্ট্যাটিস্টিক্সে ঢুকবেন। স্ট্যাটিস্টিক্সে ঢুকে আপনার কোশ্চেনে যা দেওয়া আছে মিন, মিডিয়ান, মোড, স্কিউনেস, কার্টোসিস। মিন, মিডিয়ান, মোড, স্কিউনেস, কার্টোসিস, 5টা ভ্যালু, 5 ভ্যালু দেওয়া আছে, আপনি 5টা ভ্যালু বের করবেন। যদি অন্য কোনো ভ্যালু দেওয়া থাকে অন্য কোনো ভ্যালু বের করবেন, যা বলা থাকে তাই বের করবেন। পরীক্ষাতে যে এই 5টা আসবে এরকম না। এই ম্যাডামরা বুঝতেছেন নি, ডাক্তার সাহেবরা? জি স্যার, জি স্যার। পরীক্ষাতে যে 5টা আসবে এরকম না যে আরে স্যার যদি পড়াইলো 5টা, এখন পরীক্ষাতে আইছে কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আসছে ভেরিয়েন্স, আসছে কি বলে ফার্স্ট কোয়ার্টাইল, আসছে 30%। বুঝছেন? এর ভিতরে যেটা এই অপশনের ভিতরে থাকলেই হ্যাঁ, অপশনের ভিতরে আছে, আপনাকে সেইভাবে বুঝে কাজ করতে হবে। আচ্ছা, দেন কন্টিনিউ, দেন ওকে। এই যে দেখেন একটা টেবিল চলে আসছে, এটা সামারি টেবিল বলা হচ্ছে এখানে। এই টেবিলে দেখবেন যা যা আছে সব দিয়ে দিবেন। মিন, এইজের মিন আসছে 40.8, হাইটের মিন আসছে 1.6325 E2। E2 মানে 100 দ্বারা গুণ দিবেন, তাহলে আসবে কত? 163.25 সেন্টিমিটার। মিডিয়ান দিবেন, মোড দিবেন, স্কিউনেস, কার্টোসিস, আরো দুই একটা বাই ডিফল্ট চলে আসছে, দুই একটা দেওয়া দরকার নাই। বলেন বোঝা যাচ্ছে কি? সহজ, আপনাদের অনেক সহজ হয়ে গেছে। প্রথম প্রথম কঠিন ছিল, এখন অনেক দেখবেন অনেক সহজ হয়ে গেছে। আধা ঘন্টায় পরীক্ষা শেষ। স্যার আমার স্কিউনেসের মানটা মাইনাসে এসেছে, এটা কি আসুক না, আপনার সমস্যা না? মাইনাস লিখবো স্যার পরীক্ষার খাতায় নাকি? লিখবেন। আমারও মাইনাস।
মাইনাস কার্টোসিস মাইনাস যা আসে তাই লিখবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে প্রশ্নতে দেখেন, বি, হোয়াট ইজ দ্য কোরিলেশন কোফিসিয়েন্ট বিটুইন হাইট এন্ড ওয়েট? হাইট এন্ড ওয়েটের কোরিলেশন কোফিসিয়েন্ট বের করো, অর্থাৎ আর আমরা বলি আর এর মান বের করো। আপনি যে কোনো জায়গা থেকে ঢুকতে পারেন। এই যে অ্যানালাইজ, এখানে দেখেন একটা কোরিলেশন আছে কোথায়, যে এই যে দেখেন কোরিলেট বাই ভেরিয়েট। বাই ভেরিয়েট মানে দুইটা ভেরিয়েবলকে আমরা কোরিলেশন করব। অ্যানালাইজ, কোরিলেট, বাই ভেরিয়েট। অ্যানালাইজ, কোরিলেট, বাই ভেরিয়েট। এখানে দেওয়ার পরে আমরা কি দিব, কার কথা বলা হয়েছে, কোরিলেট, হাইট এন্ড ওয়েটের কথা বলা আছে। তাহলে দুইটা ভেরিয়েবল আপনি একসাথে নিয়ে যান। স্যার ভেরিয়েবল যদি একটা থাকে তাহলে স্যার সিঙ্গেল ভেরিয়েট দিয়ে দেবো। ওয়েট ভেরিয়েবল দুইটা একসাথে নিয়ে যান। বাই ডিফল্ট এখানে দেখেন কোরিলেশন কোএফিসিয়েন্টস পিয়ারসন, অলরেডি এখানে টিক মার্ক দেওয়া আছে পিয়ারসন। স্যার একটা ভেরিয়েবল থাকলে কি ইউনিভেরিয়েট দিব স্যার? ইউনিভেরিয়েট দিয়ে তো আপনি কোরিলেশন বের করতে পারবেন না বাবা। জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি, দুইটা ছাড়া তো সম্পর্ক না, একটা সম্পর্ক আরেকটার সাথে এটলিস্ট দুইটা লাগবে। তিনটা হতে পারে, চারটা হতে পারে, এটা আরো অন্য। তাহলে এখানে আর কিছু করা লাগবে না, বাই ডিফল্ট করা আছে পিয়ারসন। আপনি শুধু ওকে দিবেন, জাস্ট নিচে দেখেন ওকে। দেখেন কোরিলেশন চলে আসছে। হাইটের সাথে হাইট দেখবেন 1 লেখা, হাইটের সাথে ওয়েট 0.873। তারপরে আবার নিচে দেখেন ওয়েটের সাথে হাইট 0.873, ওয়েট হলো 1। তাহলে আপনারা দিবেন হাইটের সাথে ওয়েটের রেজাল্ট অথবা ওয়েটের সাথে হাইটের রেজাল্ট, একই জিনিস। স্যার কিভাবে লিখবো লেখাটা, মানে এই হাইটের সাথে ওয়েটের রেজাল্টের এটা? কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন হাইট এন্ড ওয়েট ইজ, দুইটা তো একটা হয়ে যাবে যেহেতু কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ 0.873, যা আছে তাই দিয়ে দিবেন। অথবা অনেকে লেখে আর, নোটেশন ইউজ করে আর ইজ ইকুয়াল টু 0.873, এটাই দিবেন, যা আছে তাই। তারপর একটা ইন্টারপ্রিটেশন দিতে হবে, দেখি সম্পর্ক কি হাইটের সাথে ওয়েটের সম্পর্কটা কি স্ট্রং ভেরিয়েবল নাকি, এটা আপনার রেজাল্টের উপর বেস করে একটা ইন্টারপ্রিটেশন দিবেন। আমি স্যারের বই এর মধ্যে একটা ইন্টারপ্রিটেশন ছিল, বুঝছেন, একটা রেঞ্জ ছিল, এত থেকে এত হলে কি বলে। হ্যাঁ আমি স্যার বই আছে। স্যার এটা তো স্ট্রং রিলেশন, তাই না স্যার? স্ট্রং হওয়ার কথা, 0.87 স্ট্রং হওয়ার কথা, স্ট্রংলি রিলেটেড বিটুইন হাইট এন্ড ওয়েট ভেরিয়েবল, একটার সাথে একটা ভালো সম্পর্ক। এতটুকু দিলে হবে। এরপরে দেখেন আর কোনটা স্ট্রং কোনটা উইক এটা কিভাবে বুঝবো? জি নাই, আর কখন আমরা স্ট্রং বলবো আর কখন স্যার উইক বলবো? না না, রেঞ্জ আছে, রেঞ্জ হাফিজ স্যারের বইয়ে রেঞ্জ আছে। আমি স্যারের বইয়ে দেখবেন আছে, আমার আসলে মনে নাই। হ্যাঁ, রেঞ্জটা মনে নাই যে এত থেকে এত হলে এটা হইলো উইক রিলেশনশিপ, এত থেকে এত হলে মডারেট রিলেশনশিপ, এত থেকে এত হলে কি বলে হাই রিলেশনশিপ, এত থেকে এত হলে বা হাই কি বলে স্ট্রংলি রিলেশনশিপ, এরকম কিছু মানে ক্যাটাগরি ভাগ করে রাখছে। স্যার মাইনাস হলে কি হবে? কোরিলেশনের রেঞ্জ হলো মাইনাস হলো মানে নেগেটিভ সম্পর্ক বোঝাচ্ছে। নেগেটিভ সম্পর্ক পড়ছিলেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ স্যার মনে আছে। একটা বাড়লে আরেকটা হয়তো কমবে, কমবে, নেগেটিভ সম্পর্ক। উদাহরণ আবার খুঁজতে হবে এখন, বুঝছেন, একটা বাড়লে আরেকটা যদি কমে তাহলে আমরা বলি নেগেটিভ সম্পর্ক। এখানে আপনার যত এখানে হাইট বাড়বে, এখানে বলা হচ্ছে আপনার ওয়েটও সাথে সাথে বাড়বে, এরকম।
পজিটিভ সম্পর্ক। বলা হয় না লম্বা মানুষের ওয়েটটা একটু বেশি থাকে, কারণ সে যে লম্বা এটার জন্য একটা ওয়েট আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরের কোশ্চেনে দেখবেন আপনার আছে 4 নাম্বার, কোশ্চেন নাম্বার 4, ফিলিং দ্য ফলোইং টেবিল এন্ড কমেন্ট অন ইউর রেজাল্ট। ওয়েট ভেরিয়েবলের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম সিবি এই মানগুলো চাওয়া হয়েছে ওয়েট ভেরিয়েবলের। দেখেন ওয়েট ভেরিয়েবল কোথায় আছে? অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিস। ওয়েট ভেরিয়েবলটা নিয়ে যান, রিসেট করে আগের মতো ফরম্যাটে নিয়ে আসেন। ওয়েটটাকে নিয়ে গেলাম, তারপর এখান থেকে আপনারা বের করেন। এই যে আপনাদেরকে আমাদের ডাক্তার সাহেব আজিজ রাজু দেখেন একটা অলরেডি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে, বুঝছেন, 22 গ্রুপের মধ্যে। জি স্যার। উইক 0.1 থেকে 0.3 হইতো মডেস্ট, 0.3 থেকে 0.5 হইলো মডারেট, 5 থেকে 8 হইলো স্ট্রং, 8 থেকে 1 এর নিচে হলো ভেরি স্ট্রং, 1 হলো পারফেক্ট। 1 তো সাধারণত হয় না, বাস্তবে তার 1 হয় না, এটা যাই হোক পারফেক্ট। পাশে আবার নেগেটিভেরটা দেওয়া আছে। আচ্ছা, এখন কি বলছিলাম যে ওয়েট ভেরিয়েবলের আমাদের কি কি বের করতে হবে। কোশ্চেনের মধ্যে তাকাবেন, দেখবেন কি কি বলা হয়েছে। মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম। আপনি স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পরে দেখেন ওই যে মিন লেখা আছে, মিন, নিচে লেখা আছে ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম। সিপিটা এখানে নাই, সিপিটা যেন কোথায় ছিল আমি ভুলে গেছি। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কোথায়? এটা যেন কোথায় আছে ভুলে গেছি, বুঝছেন। আপনারা একটা কাজ করতে পারেন, এটা মানে ট্রান্সফর্মে না কোথাও যেন আছে, অন্য জায়গাতে আছে এটা আমি দেখছি, আছে আমি আছে যেটা আমি দেখছি, ভুলে গেছি আমি। তাই আপনারা একটু কষ্ট করবেন। এটা হলো সেদিন তো ক্যালকুলেট করে বের করেছিলাম। হ্যাঁ, এটা তো বলতেছি, আমি তো এখানে যাচ্ছি এখন। এটা রেজাল্ট আমরা বের করে দেব, কন্টিনিউ দেন ওকে। এখানে এই যে রেজাল্টটা আপনার আসছে, মেইন আসছে কত 60.10, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে 1.18149। এটাকে কি করবেন, আপনি মিনকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ দিবেন ইনটু 100%, তাইলে আপনার সিবিটা চলে আসবে, বুঝছেন। সিবি সূত্র মনে আছে? মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে সূত্র নাকি বলছি উল্টা বলছি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন, ঠিক আছে? বলেন না কেন, কথা বলেন না কেন, কেউ আওয়াজ নাই, নাম টাম ডাকি। হ্যাঁ জি স্যার, ঠিক আছে ঠিক আছে। না, প্রথমে উল্টা বলছিলাম, খেয়াল করবেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100%, সেটাকে বলা হচ্ছে সিভি। লেখা রাখেন, সিভি ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100%। 100 দ্বারা গুণ দিবেন, যা আসে তাই। কি ডাক্তার সব আছে? মারুফ হুসাইন আছেন নাকি? ডাক্তার মারুফ হুসাইন? জি স্যার, জি স্যার, আছি স্যার। তো বুঝতেছেন নি, একটু আওয়াজটা আগে মুখে। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা। তারপরে একটা ডাক্তার সাহেবের নাম কি দেখি একটু। উত্তম কুমার আছেন নাকি? উত্তম কুমার ইউকে?
স্যার আছে স্যার। এই বুঝেননি? ক্লাস আগে না করলে তো বুঝবেন না। ক্লাস করেছি স্যার। করছেন? জি স্যার। তারপরে সাজিয়া ফ্রেন্ড। জি স্যার। বুঝছেন? জি বুঝতে পারছি স্যার। এত সুন্দর করে বুঝাচ্ছেন, না বুঝে উপায় আছে স্যার? বাপরে বাপ। তারপরে কি শবনাম বুঝছেন নাকি ম্যাডাম? শবনাম আছেন না একজন? শবনাম শাইলা। জি স্যার। বুঝতেছে? জি স্যার। তারপরে সাদিয়া সিরাজ আছেন? জি স্যার আছি। আপনি তো ব্যস্ত মানুষ, ক্লাস করেন, তো দোয়া করি আপনার কি উন্নতি লাভ করেন। হ্যাঁ, দেশ ও জাতির উপকার হবে। দোয়া করুন স্যার। জি জি জি, এত কষ্ট করে যে ক্লাস করেন এটি তো বেশি। না চাকরি, স্যার, হ্যাঁ চাকরি থাকে কষ্টই স্যার। চাকরি, সংসার, আবার পড়ালেখা, আবার চাপাচাপি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, এটা করো ওইটা করো। না মেয়েদের স্যার এগুলো মেনে নিয়ে করা লাগবে। মেয়েরা তো আরো বেশি, মেয়েরা তো বেশি করে না। ছেলেদের জন্য তো বাচ্চা কাজ করা লাগে। বাচ্চা থাকলে তো আরো বাড়ে বাচ্চা, তারপরে কি কর না আবার না, মেয়েদের কষ্ট আরো বেশি, সব দিকে খেয়াল রাখা লাগে তো অনেক কষ্ট। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আর একটু এগিয়ে যাই। কোথায় আছিলাম? আচ্ছা, আমরা এখন দুইটা গ্রাফ দেখাই। গ্রাফের কথা বলা হয়েছিল, কি নাম্বার? পাই চার্ট, আরেকটা মনে হয় আচ্ছা পাই চার্ট, ড্র এ পাই চার্ট অফ জেন্ডার, আরেকটা ছিল বার চার্ট অফ রিলিজিয়ন, রিলিজিয়নের বার চার্ট। যাই হোক, যেটাই বলা হোক সমস্যা নাই। হ্যাঁ, আপনি গ্রাফে যাবেন, এই যে দেখেন, দেখা যাচ্ছে অ্যানালাইজের পরে দেখবেন গ্রাফ আছে। অ্যানালাইজের পরে গ্রাফে ক্লিক করলে চার্ট বিল্ডার, চার্ট বিল্ডারে ক্লিক করেন। এখানে কি লেখা আসছে এটা তো পড়তে হবে, ওকে দিয়ে দিলাম। এই দেখেন একটা সুন্দর একটা ফরম্যাট এটা দিয়ে দিছে, এটা একটু পরে পরে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, বাঁ পাশে দেওয়া আছে ভেরিয়েবল, নিচে দেওয়া আছে গ্যালারি, এরপরে কি গ্যালারির পাশে বেসিক এলিমেন্ট, অনেক কিছু আছে, গ্রুপ, পয়েন্ট, আমি নিজে এগুলো পারি না, বুঝছেন? টাইটেল, ফুটনোট, অনেক কিছু তথ্য আছে। এই আস্তে আস্তে দেখবেন, আশা করি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে বাই ডিফল্ট গ্যালারি দেওয়া আছে। আপনার প্রশ্ন হলো প্রথমে কি দরকার? পাই চার্ট দরকার। তাহলে পাইয়ে ক্লিক করবেন। এখানে দেখেন কোথায় পাই লেখা আছে, এই যে দেখেন পাই অবলিক পোলার, এই কথাটা দেওয়া আছে, পাই অবলিক পোলার। এখানে ক্লিক করবেন, একটা দেখেন পাইয়ের মতো চলে আসছে, বৃত্ত একটা চলে আসছে। এই বৃত্তটাকে আমরা বলছিলাম মাউসটা সেখানে রাখবেন, কি বলে কার্সর, মাউসের কার্সরটা সেখানে রেখে মাউসের বাম পাশে চাপ দিয়া ধরে, এই যে দেখেন উপরে ডান পাশে যে ফাঁকা জায়গাটা, ড্র্যাগ এ গ্যালারি চার্ট, কথাটা লেখা আছে, সেখানে বসাই দিবেন, ছেড়ে দিবেন। এখানে আমি সেখানে নিয়ে ছেড়ে দিলাম। এটা একটা বাই ডিফল্ট একটা গ্রাফ আপনাকে দেখাচ্ছে, যে পাই চার্টের গ্রাফ। এখন কিসের গ্রাফ করবেন, কোন ভেরিয়েবলের, সেইটা নিচে দেখেন স্লাইস বাই লেখা। মানে স্লাইস মানে কি, আপনার টুকরা টুকরা করা, কেটে টুকরা করা, কি ভাগ করা, পার্ট পার্ট করা। আমাদের বলা হয়েছিল কি সেকশন, এই যে সেকশনটাকে আমরা এখানে সেই আগের মতোই কার্সরটা রেখে আমরা ড্র্যাগ করে স্লাইস বাই সেখানে নিয়ে আসবো, এনে ছেড়ে দিব। বোঝা গেছে? আপাতত কিছু নাই, ওকে করে দিবেন। ওকে, আমাদের যেহেতু 50% ছিল, এই জন্য এরকম আসে, অর্ধেক অর্ধেক দুইটা ভাগ করে দিছে, উপরের থেকে নিচে, অর্থাৎ 12টা বাজে সেই অনুপাতে এটা দুইটা ভাগ করছে। আপনার স্টার্টিংটা হবে 12টা, ঘড়ির কাটার সাথে যদি খেয়াল করেন, ঘড়ির এখানে 12টা বাজে, সেখান থেকে আপনি ভাগটা করবেন। থিওরিতে পড়ছিলেন মনে হয় আমরা কিছু। এখানে আপনি ক্লিক করেন,
এখানে ক্লিক করলে দেখছেন এদের একটা কি বলে এটাকে চতুর্ভুজের মতো দেখেন, এটার চারপাশে দেখবেন একটা রেখা চলে আসছে, এটার বাউন্ডারিটা চলে আসছে। এখন আপনি ডাবল ক্লিক করেন, তাহলে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন যে না আমার এটা তো হবে না, আরো কিছু আমাকে একটু চেঞ্জ লাগবে। এই বৃত্তটাকে সাইজ আপনি ছোট করে দেখেন, ডান পাশে লেখা আছে চার্ট সাইজ, ডান পাশে দেখা যাচ্ছে চার্ট সাইজ দেওয়া আছে, সাইজ ইন পয়েন্টস, হাইটের পয়েন্টে এখন কত আছে সেটা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এটাকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। হ্যাঁ, হাইট এবং কি বলে উইডথ, প্রস্থটা দেওয়া আছে, হাইট দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। হাইট মানে উচ্চতা দেওয়া আছে, আর উইডথ মানে প্রস্থ দেওয়া আছে। এখানে ইচ্ছা করলে আপনি উপর নিচ করে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এগুলো পারবেন। তারপরে হলো এখানে দেখবেন অনেক কিছু আছে, আমরা হয়তো একটা দুইটা দেখাই। এই যে দেখেন ছোট একটা চার্ট দেখা, আমার কার্সরটা কি দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন এখানে ক্লিক করলে দেখছেন দুইটা ভাগ হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আলাদা করে দেখালে সুন্দর লাগবে, সেইভাবে দেখাতে পারেন। অনেকে দেখলাম আলাদা করে দেখায়, এটা কি করতে পারেন। আবার দেখেন এখানে শো ডাটা লেভেলস, এখানে আমার কার্সরটা এখানে বলতেছে শো ডাটা লেভেলস, এখানে ক্লিক করলাম, এটা ডাটা লেভেলটা দেখিয়েছে 50%, 50%, কিন্তু লেখাটা অনেক ছোট। হ্যাঁ, ছোটটাকে বড় করতে গেলে আপনি দেখেন বৃত্তর উপরে দেখেন এখানে 8 লেখা আছে, একটা 8 লেখা আছে, অর্থাৎ আমাদের এই যে 50% লেখা, এটা হলো 8 ফ্রন্ট লেখা আছে, ফ্রন্ট সাইজ 8 পিটি, 8 পয়েন্ট। তাহলে এটাকে আপনি ইচ্ছা করলে বাড়াই দিতে পারেন, যে এইটা অনেক ছোট দেখা যাচ্ছে, আমি একটু 20 করে দিলাম, তাইলে বড় হয়ে গেল, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এটাকে বড় করতে পারবেন। আমাদের ভেরিয়েবলটা কোথায়, আমি একটু পরে যাচ্ছি। এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, আপনি ইচ্ছা করলে এই যে ডান পাশে দেখেন সেক্স, মেল ফিমেল দেওয়া আছে, ইচ্ছা করলে এই লেখাগুলো ছোট আছে, ইচ্ছা করলে আপনি বড় করতে পারবেন। এই যে অটো সাইজ, অটো একটা এরা বাই ডিফল্ট দিয়ে রাখছে, মেল ফিমেল অনেক ছোট, আপনি এই অটোটাকে আপনি ইচ্ছা করলে বড় করে দিতে পারেন, যে হ্যাঁ আমি এখানে 16 সাইজ দিলাম, বড় হয়ে গেল। উপরে ভেরিয়েবলটা সেক্স, এটা দেখেন ছোট হয়ে আছে, এটাকে আপনি 20 সাইজ দিয়ে দিলেন। এইভাবে আপনি ছোট বড় এগুলো করতে পারবেন। এবং আবার লেখার সাইজ, কত রঙের ডিজাইন অনেক কিছু আছে, আপনার এগুলো আস্তে আস্তে দেখবেন। হ্যাঁ, আমাদের এতটুকু পারলে আমাদের জন্য এনাফ। এরপর আপনি কালার করতে পারবেন, যে না আমি একটা কালার, এরা তো বাই ডিফল্ট একটা কালার দিয়ে দিছে, আমার তো এই কালারটা পছন্দ হয় না। হ্যাঁ, তখন আপনি এখানে আবার আরো দেখেন ডান পাশে লেখা আছে ভ্যারাইটিস কালার আছে, আপনি সেই কালারটুকু দিতে পারবেন, বুঝছেন? জি স্যার। আর একটা দিনে কি বলতেছিলাম, ভেরিয়েবলটা খোঁজা যাবে। আচ্ছা, এইটা কি আপনার ইয়া হবে, কি বলে কিভাবে আপনার সেভ করবেন, কিভাবে? ওই দিনকে যেন একটা কোশ্চেন করছিল যে স্যার আমরা কিভাবে সেভ করব, সেভ কি টেস্ট করছিলেন কিভাবে করা যায়? এই যে আপনার ফাইলে দেখেন, ফাইলে ক্লিক করলে সেভ চার্ট টেমপ্লেট, অ্যাপ্লাই চার্ট টেমপ্লেট, এই দেখেন প্রথম দুইটার একটা। হ্যাঁ, সেভ চার্ট টেমপ্লেট, অনেক কিছু তথ্য চলে আসছে এখানে। অ্যাপ্লাই টেমপ্লেট, সেটা করতে পারেন, বুঝছেন? অ্যাপ্লাই টেমপ্লেট দিলে আপনার ওই যে ফাইল নাম চাবে, সে অনুপাতে আপনার ফাইলটাকে সেভ করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, তারপরে ছিল আপনাদের বার চার্ট।
দেখেন আগের মতোই আপনার গ্রাফে যাবেন, গ্রাফে চার্ট বিল্ডার্স সেম আগের প্রসিডিউর, তারপরে বার রিসেট করে দেন, রিসেট করে দিলাম। এখানে যেহেতু বার বলা আছে আপনি বারে ক্লিক করবেন। বার কোথায় আছে? এই যে নিচে বাম পাশে আছে বার, এই যে দেখেন বারগুলো দেওয়া আছে। প্রশ্নের মধ্যে কার বার কথা বলছে? বার চার্ট অফ রিলিজিয়ন, রিলিজিয়নের বার চার্টের কথা বলা আছে। তাহলে বারে ক্লিক করার পরে আপনার একটা বার এখান থেকে নিয়ে যান, সেম আগের প্রসিডিউর। আমরা বার চার্ট একটা নিয়ে গেলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম কার? রিলিজিয়নের। এই রিলিজিয়নটা এখানে এক্স এক্সিস লেখা আছে প্রশ্নবোধক, সেখানে ছেড়ে দিলাম, দেন ওকে। এখন দেখবেন বার চার্ট চলে আসছে। এই যে চারটা ছিল, মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান, চারটা ছিল, চারটা বার চলে আসছে। সেম আগের মতোই আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, বুঝছেন? আগে যেটা বলছিলাম আপনি সেম কালার টালার অনেক কিছু আছে এখানে, অনেক ডিজাইন আছে, চেঞ্জ করতে পারবেন। দেখছেন আপনাকে শো করছে কাউন্ট, বাম পাশে দেওয়া আছে কাউন্ট, আর এই নিচে দেওয়া আছে, ডান পাশে নিচে দেওয়া আছে রিলিজিয়ন, আর আপনার বারের ভিতরে দেওয়া আছে কাউন্ট। কাউন্ট 8, 5 এগুলো দেখতে সুন্দর দেখা যায় না, এই জন্য আমরা কি করি দেখেন ডান পাশে ডিসপ্লে কাউন্ট দেওয়া আছে। আমরা কাউন্ট আমাদের দরকার নাই, আমি কেটে দিলাম, রেড কালার দিয়ে কেটে দিলাম কাউন্ট। আমরা কি করব রিলিজিয়নটা মানে পার্সেন্টেজটা নিয়ে যাই, এই যে দেখেন পার্সেন্ট ওই পাশে নিয়ে গেলাম, আর কাউন্টটাকে আমরা কেটে দিলাম মানে কি এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা পার্সেন্টেজ চলে আসছে, ডিসপ্লে পার্সেন্ট, এটাকে নিচে একদম নিচে দেখেন অ্যাপ্লাই, মানে এটা প্রয়োগ করলাম আর কি। অ্যাপ্লাই ক্লিক করলে এই যে দেখেন পার্সেন্টেজটা চলে আসছে, 40%, 50%, আর 25%, 15%, 20%। আগের মতোই ফ্রন্ট সাইজটা একটু বড় করে দেন, হ্যাঁ দেখতে সুন্দর দেখা যাবে। 20 করে দিলাম, এই যে বড় হয়ে গেল। এই প্রশ্ন হলো 0.00 আসছে কেন বলেন তো? আমাদের ওখানে কি এরকম কিছু ছিল? ভেরিয়েবলের মধ্যে কি ছিল এগুলো? না এটা ডেসিমেল আমরা ইয়া করেছিলাম। ডেসিমেল কি 2 দেওয়া ছিল মনে হয় নাকি? হ্যাঁ স্যার, আমাদের সম্ভবত আপনার এতে সম্ভবত। আচ্ছা, তো এইগুলোতে যেটা বলতেছিলাম আপনি যেগুলো বড় করতে পারবেন, বুঝছেন? বড় করতে পারবেন। এই যে দেখেন মুসলিমে ক্লিক করলাম, এখানে আপনি বড় করতে পারবেন। এই যে দেখছেন এইগুলো, এই অটো সাইজ দেখাচ্ছে, আমি 16 দিয়ে দিলাম, দেখছেন বড় হয়ে গেছে। সাইজ 16 নরমাল, অনেক কিছু আছে, এগুলো দেখতে হবে। হ্যাঁ, লেভেল টেক্সট। আচ্ছা আমরা দেখি তো তাইলে এখানে পয়েন্টটা আসছে কেন? আমার মনে হয় ওখানে কি আমরা ইয়া সাইজ দিয়েছিলাম কিনা। ওখানে তো স্ট্রিং মানে ভেরিয়েবলটা করা ছিল, স্ট্রিংস। আমরা কিসের নিউমেরিক রিলিজন করছি না? রিলিজনে কিন্তু ডেসিমেল নাই। হ্যাঁ, আমাদের কিন্তু ওখানে পয়েন্ট আসছে, পয়েন্ট কেটে দেওয়ার ব্যবস্থা নাই। দেখেন তো এখানে পয়েন্ট কেটে দেওয়ার ব্যবস্থা কোথায় আছে দেখেন, আপনারা একটু দেখেন। হ্যাঁ আছে, কোথাও না কোথাও আছে। এখন তো পয়েন্ট দেওয়ার দরকার নাই, 40% এনাফ। 40.00 লেখার কোনো মানে নাই। আমার তো পয়েন্ট আসে না। আর এখানে আছে সাথে খোলা, ওখানে নাম্বার ফরম্যাট নামে একটা বার আছে উপরে, যেখান থেকে আমরা পার্সেন্টটাকে যে উপরে নিলাম, ওইখানে দেখেন উপরে এটা তো ডাটা ভ্যালু লেভেলস এর মধ্যে আছে, আর একটা আছে নাম্বার ফরম্যাট। এখানে গেলে ডেসিমেল প্লেসেস এর মধ্যে 2 দেওয়া, ওটাকে 0 করে দিলেই হয়ে যায়, চলে যাচ্ছে নাম্বার ফরম্যাট। জি স্যার, এই যে হ্যাঁ দেখেন ডান পাশে প্রপার্টিজ লেখা আছে, আমরা নাম্বার ফরম্যাটে যাওয়ার জন্য এখানে ডেসিমেল প্লেসেস 2 দেওয়া আছে। হ্যাঁ জি স্যার, এটা 0 করে দিলে 2 এর জায়গায় আপনি 0 দিয়ে দিবেন। তা আমাদেরটা করে ফেলছি অলরেডি। আচ্ছা থ্যাংক ইউ। স্যার আপনাদের কাছ থেকে শিখে গেছি, আমি অনেক আগে করছিলাম তো ভুলে গেছি।
কোনটার মধ্যে একটু আবার সময় দিলে আবার পারা যাবে। হ্যাঁ, আপনি জাস্ট একটু ঘাটাঘাটি করতে হবে কোনটার মধ্যে কি আছে। স্যার নাম্বার ফরম্যাটটা কোথায় স্যার এটা? এর নাম্বার আপনার এই যেখানে 40.00% লেখা আছে না, আচ্ছা জি, আপনার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানে 40.00% এখানে ডাবল ক্লিক করেন। জি স্যার। ডাবল ক্লিক করলে দেখবেন ডান পাশে আপনার একটা অলরেডি ঘর চলে আসছে, পেয়েছেন? জি স্যার জি। সেখানে দেখেন প্রপার্টিজ লেখা আছে, প্রপার্টিজের নিচে নাম্বার ফরম্যাট, নাম্বার ফরম্যাটে ক্লিক করেন, তাহলে দেখবেন ডেসিমেল প্লেসেস 2 লেখা ছিল 2, সেটাকে 0 করে দিয়ে অ্যাপ্লাই, নিচে অ্যাপ্লাই আছে একটা, মানে প্রয়োগ করতে হবে। অ্যাপ্লাই ক্লিক দিলেই আপনার ওই যে 0টা চলে গেল, দেখছেন? এরপরে আপনার কালার আছে, আপনার এই কালার চেঞ্জ করবেন। সবই এক কালার দিলে তো সুন্দর লাগে না, হ্যাঁ, ডিফারেন্ট কালার দিবেন। আচ্ছা, তাহলে এই দুইটা গেল। এরপরে দেখি আমাদের কি আছে। রিকোডটা আমরা পরে করি, হ্যাঁ, রিকোডটা সময় লাগবে। তারপরে কোশ্চেন নাম্বার 5, পারফর্ম ওয়ান স্যাম্পল টি টেস্ট for weight of diabetic patient where the population mean of respondents weight is 65 kg। এখানে একটা পপুলেশনের মিন দেওয়া আছে, আমরা বলি যে অ্যাসিউম ভ্যালু একটা দেওয়া আছে, সেটার সাপেক্ষে একটা টি টেস্ট করবে। এগুলো আমরা কেটে দিই, আমাদের দরকার নেই। টি টেস্ট দেখেন অ্যানালাইসের পরে কোথায় আছে দেখেন, কম্পেয়ার মিনে গেলে পাবেন টি টেস্ট। Analyze, compare means, one sample t test। আপনার কোশ্চেনে কিন্তু লেখা ছিল one sample t test, এই জন্য আমরা one sample t test এ ক্লিক করলাম। সেখানে কোন ভেরিয়েবলের কথা বলা আছে, ওয়েট ভেরিয়েবলের কথা বলা আছে, ওয়েটটা আমরা ডান পাশে নিয়ে গেলাম। এটার নিচে লেখা আছে টেস্ট ভ্যালু 0 লেখা আছে, আর আমার কোশ্চেনে দেওয়া আছে 65, টেক্সট ভ্যালু 65, সেই 65টা আপনি লিখবেন। আর কিছু করা লাগবে মনে হয় না, আপনার ওকে দিলেই হয়ে যাবে। দেন ওকে দেন, দেখেন কি আসছে। আপনাদের আসছে, আমার ভেরিয়েবল কোথায় গেল, আউট ভেরিয়েবল কোথায় গেল, এটা তো হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আবার করি, হ্যাঁ, অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, ওয়ান স্যাম্পল টি টেস্ট, ওয়েট সব তো দেওয়াই আছে, ওয়েট ভেরিয়েবল, টেস্ট ভ্যালু 65, ওকে। আপনাদের আসছে, আমার কিন্তু শো করতেছে না এখানে, বুঝছেন? জি স্যার, আমাদের আসছে স্যার। আমি বুঝলাম না, আমাকে শো করতেছে না জানি কেন। আছে, হ্যাঁ আসছে, আরেকটার ভিতরে ঢুকে আছে। যাই হোক, এই যে দেখেন আপনার প্রথম দেওয়া আছে ওয়ান স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, এটা সামারি দেওয়া আছে, হ্যাঁ, ওয়েট ভেরিয়েবলের কত নাম্বার আছে, 20, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর মিন, এগুলো দেওয়া আছে। পরে দেখেন ওয়ান স্যাম্পল টেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 65, সেইটার অধীনে দেখেন কতগুলো মান দেওয়া আছে। আপনার কোশ্চেনে দেখবেন এই মানগুলো চাওয়া হয়েছে। 1 নাম্বার, রাইট ডাউন দা নাল হাইপোথিসিস। আপনি নাল হাইপোথিসিস লিখবেন, কি বলছে, এইচ নট অথবা এইচ 0 দেওয়া আছে,
H0 কি লিখবেন? নাল হাইপোথিসিস কিভাবে লিখবেন এই কোশ্চেনের ক্ষেত্রে বলেন তো, কে বলবেন? নাল হাইপোথিসিস 65 স্যার। নাল হাইপোথিসিস তারপর দুইটা ফুটা দিবেন, আমরা বলি না ফুটা দিয়ে তারপরে মিউ লিখবেন, মিউ দুইটা ফুটা দেওয়ার পরে মিউ লিখবেন, মানে কি মিন, ওয়েট মিন 65, H নট কোলন মিউ ইজ ইকুয়াল টু 65, এতটুকু লিখলি না বুঝছেন কিনা বলেন? H নট তারপরে কোলন দিবেন, দুইটা ফুটা আমরা যেটা বলি, তারপরে মিউ ইজ ইকুয়াল টু 65, এটাই নাল হাইপোথিসিস। তারপরে পরের কোশ্চেন বিতে ছিল কি ক্যালকুলেট টি ভ্যালু এন্ড পি ভ্যালু। এখানে আপনার এখানে আমরা যা পেলাম সেটাই লিখবেন। টি কত লেখা আছে? -2.678 লেখা আছে। আপনি ইচ্ছা করলে এটা প্লাস করে দিতে পারেন। হ্যাঁ, টিটাকে আপনি কি বলে অ্যাবসলিউট ভ্যালু হিসেবে লিখতে পারেন। শেষ না করলে বাদ কেটে দেওয়া হবে। ঠিক আছে, আর যদি মনে করেন যে না অ্যাবসলিউট লিখবো না, যা আছে তাই লিখে দেন, বাস চলবে। আচ্ছা, এরপরে দেখেন সিগনিফিক্যান্ট SIG লেখা আছে, ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট টু টেইল লেখা আছে কত? 0.015। এটা কত পার্সেন্ট বলেন তো পার্সেন্টেজে নিলে? 1.5%। পার্সেন্টেজে নিলে 1.5%। আমরা যদি এটা 5% এর সাথে তুলনা করি তাহলে কি 5% থেকে ছোট? আমরা যে নরমাল কার্ভটা আঁকি, নরমাল কার্ভের যে লেজটা আছে না, দুই পাশে যে লেজ থাকে একদম মানে উপরের থেকে নিচে নামতে 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 ছোট হয়ে যায়, তো যেটাকে আমরা বলি লেজ, টেইল। সেই টেইলের পাশটাকে বলা হয় 5%, যে কোনো এক পাশে 5%। তাহলে আমাদের যদি এই ভ্যালুটা 1.5% আসছে, তার মানে কি টেইলের যে অংশটা 5% ধরছি তার ভিতরে পড়ে গেল, ক্রিটিক্যাল জোনের মধ্যে পড়ে 5%। হ্যাঁ রাইট, ক্রিটিক্যাল জোনের মধ্যে পড়ে গেল, 5% ভিতরে পড়ে গেল। নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। তাহলে ওটা যদি এরকম হয় তাহলে আমরা কি বলি? নাল হাইপোথিসিস রিজেক্টেড না। আর আমাদের স্ট্যাটিস্টিক্যালের ভাষায় বলি স্ট্যাটিস্টিক্স 5% এর কম, 1.5% যেহেতু 5% এর কম, অর্থাৎ পি ভ্যালু এখানে আমরা পেলাম 1.5%। আমরা বলি কি পি ভ্যালু যদি 5% এর কম হয় তাহলে বলবো আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলবো দিস ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। ঠিক আছে, 5% এর কম হলে বলবো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, 5 অথবা তার বেশি হলে বলবো স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিক্যান্ট। অনেক জায়গায় লেখে নট সিগনিফিক্যান্ট। ঠিক আছে, এটাই হলো আপনার কমেন্ট। স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট মানে কি বলেন তো? আমাদের এখানে কি বলছে? ওয়েট যে আমরা বললাম যে 65, আর ওরা টেস্ট করে দেখালো কত? মিন কত? ওয়েটের মিন কত? 60। এখানে স্যাম্পল নিয়ে কাজ করে ওরা বলতেছে ওয়েটের মিন হলো 60.1, আর আমরা সেটা ধরেছি 65। তো এরা বলতেছে কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, অর্থাৎ নাল হাইপোথিসিস রিজেক্টেড। অর্থাৎ যে নাল হাইপোথিসিস ধরলাম এটার একটা তাৎপর্য আছে। সিগনিফিক্যান্ট মানে কি? তাৎপর্যপূর্ণ। অর্থাৎ নাল হাইপোথিসিস রিজেক্ট, অর্থাৎ আমরা যেটা মেইন 65 ধরলাম, আসলে 65টা এখানে যেটা আমাদের ভাষায় যেটা আমরা বুঝি যে এই 65টা আসলে সঠিক না। কথা বুঝছেন? আমরা ধরছিলাম কি 65 এর সমান, সমান মানে কি কাছাকাছি এরকম, কিন্তু এরা বলতেছে যে না, এটা
সমান না বা একটু দূরে আছে। আপনি দেখেন বাস্তবেও দেখেন উপরে কিন্তু লেখা আছে আপনার মিন ইজ ইকুয়াল টু 60.1000। আমরা ধরে নিলাম 65, আসলে মিন হলো 60। এই জন্য বললো এরা এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। অর্থাৎ নালাই স্যার আমার তো সিগনিফিকেন্ট লেভেল মানে কাছাকাছি 0.00 আসে স্যার, 0.000। আমারটা তো 0.0 আসলো, তাহলে কি হবে? 0.0 আসলে তো আরো ভালো, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। কত হলো 5% এর কম, 5% এর কম হলে হলো সেটা 1.5% আসছে আমার, আপনার আসছে 0.000, অনেক জায়গায় 3টা জিরো দেখা, তার মানে কি আরো অনেক ছোট, 0.00001 এরকম। বুঝতে পারছি? তার মানে আরো বেশি সিগনিফিকেন্ট। হ্যাঁ, আরো বেশি সিগনিফিকেন্ট, রাইট। হাইলি সিগনিফিকেন্ট বলা হয়, দেখবেন আপনার অনেক এই রিসার্চ পেপারে লেখা আছে হাইলি সিগনিফিকেন্ট, হাইলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, এরকম শব্দগুলো ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, এরপরের কোশ্চেনে দেখেন, question number 6, perform an independent t-test for weight on gender variable। t-test করতে বলছে কত, ওয়েট কে, এবং ওয়েটটাকে ভাগ করতে বলছে অন জেন্ডার, অর্থাৎ মেইলের একটা ওয়েট আছে, ফিমেলের একটা ওয়েট আছে। মেইলের এভারেজ ওয়েট আর ফিমেল এভারেজ ওয়েটের কথা বলা হয়েছে। দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি বা একই রকম কিনা দুইটা, সেম আগের মতো দেখবেন। এই যে অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, এইটা বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। আপনার প্রশ্নতে কথাটা লেখা আছে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। দেখেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি এর কথা বলাতে দুইটা আসছে, একটা আছে টেস্ট ভ্যালুজ আর নিচে লেখা আছে গ্রুপ ভেরিয়েবল। তাহলে আমাদের কি বলছে প্রশ্নতে, ওয়েট অন জেন্ডার। তাহলে ওয়েট ভেরিয়েবলটা আমরা নিয়ে যাব উপরে, আর গ্রুপটা হবে জেন্ডারেরটা, কারণ এখানে গ্রুপটা খেয়াল রাখবেন এটা আসলে ক্যাটাগরিক্যাল হয় আর কি, একাধিক ভাগে ভাগ করা জেন্ডারের সাপেক্ষে। হ্যাঁ, জেন্ডার হলো এখানে সেক্সটাকে জেন্ডার বলতেছি, গ্রুপ ভেরিয়েবল আমরা সেক্সটাকে নিয়ে আসলাম। এখানে সেক্সের পরে দেখবেন উইদিন ব্র্যাকেট দুইটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, দেওয়ার পরে নিচে লেখা আছে ডিফাইন গ্রুপস, সেখানে ক্লিক করবেন। ডিফাইন গ্রুপস, গ্রুপ 1 আমাদের ছিল 1, দ্যাট মিন্স মেল। গ্রুপ 2 ছিল 2, দ্যাট মিন্স ফিমেল। কন্টিনিউ, দেন ওকে। দেখছেন টেক্সটের ভিতরে দেখেন এখন 1 আর 2টা চলে আসছে, দেন ওকে করে দেন, দেখবেন রেজাল্ট চলে আসছে। এই দেখেন অনেক সুন্দর রেজাল্ট আসছে, বড় রেজাল্ট আসছে। সেক্সটাকে ভাগ করে দিয়েছে দুইটা, একটা মেল একটা ফিমেল। মেল 10 জন, ফিমেল 10। মিন অর্থাৎ মেলের ওয়েটের মিন হলো 65.8, ফিমেলের ওয়েটের মিন হলো 54.4। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে, স্ট্যান্ডার্ড এরর অফ মিন দেওয়া আছে, ওইগুলো আমাদের দরকার নাই। আমাদের দেখেন প্রশ্ন করছে কি, প্রশ্ন করছে আপনার নাল হাইপোথিসিস লিখবেন। নাল হাইপোথিসিস কিভাবে লিখবেন, এখানে দুইটা মিন কিন্তু কম্পেয়ার করা হয়েছে, এইচ নট, তারপরে কোলন দিবেন μ1 ইজ ইকুয়াল টু μ2, অর্থাৎ দুইটা মিন বলা হচ্ছে। মিউ বলা হইতেছে মেইলের ওয়েটের মিন, μ2 কে বলা হচ্ছে ফিমেল এর ওয়েটের মিন। বুঝছেন কিনা কোশ্চেন বলেন? স্যার এটা আরেকবার একটু বলেন। প্রশ্নতে এখানে দুইটা ভাগের কথা বলা হয়ে গেছে, বুঝছেন? ওয়েট অন জেন্ডার,
জেন্ডারটা তো আমাদের আবার দুই ভাগে ভাগ করা আছে। বাংলাদেশকে একটা হলো স্বীকৃতি মেল, দেবে, একটা হলো ফিমেল। বাংলাদেশকে স্বীকৃতি দেবে তাহলে যদি প্রথম ওয়েট দিয়ে দেশ ভাগ কোনটা? করি তাহলে আমরা কি হবে, মেলের ওয়েটের মিন হবে এক ধরনের আর ফিমেলের ওয়েটের মিন হবে আরেক ধরনের। কিন্তু আমাদের যখন নাল হাইপোথিসিস বলি, নাল হাইপোথিসিস মানে কি, দেয়ার ইজ নো ডিফারেন্স। নো ডিফারেন্স। হ্যাঁ, নাল মানে জিরো, নো ডিফারেন্স। তাহলে আমরা কি লিখি, এইচ নট কোলন দিয়ে মিউ 1 দিলাম। মিউ 1 মিন্স মেল weight of male is equal to mu 2. Mu 2 means weight of ফিমেল। মানে ওয়েট, mean weight of female আর কি, mean weight of female। ঠিক আছে, আমরা সংক্ষিপ্তভাবে লিখে ফেলবো h not colon mu 1 is equal to mu 2, বাস enough। আরেকটু যদি লিখতে পারেন, mu 1 এর মানে হলো mean weight of male, mu 2 এর মানে হলো mean weight of female, তাহলে আরো ভালো হবে। যে mean 1টা কি, mean 2টা কি আরো স্পেসিফাই করে দিলেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেওয়া আছে দেখবেন আপনার যে টি ভ্যালু কত আর হলো আপনার পি ভ্যালু কত, সেম জিনিস দেখেন। টি আসছে আমার কত 4, প্রথম লাইন দেখবেন আপনি কি mu1 mu2 যে এখানে 65 54 পেলাম, এটা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কাজ করার পরে এনে জানি যে 65 54 হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা তো আগে তো জানতাম না, ঠিক না? আমরা ধরে নিয়েছিলাম যে দুইটা মিনিট সমান, কিন্তু আসলে তো সমান না, ঠিক না? এখানে তো সমান সমান আসে নাই। কাজ করার আগে বলেছিলাম যে দুইটা সমান, কিন্তু কাজ করে দেখলাম কি দুইটা সমান না। সমান না হলে কি হবে, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে, নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। রিজেক্ট হওয়া মানে কি, সমান না, ঠিক না? আপনি দেখেন টি ভ্যালু কত 4.336, এটা লিখবেন খাতার মধ্যে। আর লিখবেন ওই যে এসআইজি টোটাল, এটা লিখবেন উপরেরটা 0.000, তিনটা জিরো, মানে হাইলি সিগনিফিকেন্ট পি ভ্যালু, পি ভ্যালু। হ্যাঁ, পি ভ্যালু 0.00 অর্থাৎ হাইলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, রাইট। স্যার নিচেরটা লিখবো না তাই না স্যার, ইকুয়াল ভ্যারি? না 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 না, নিচেরটা লেখা যাবে না। এই আমাদের কথা কি অনেক সময় শোনা যাচ্ছে না এরকম? না স্যার শোনা যাচ্ছে। না স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। না, অনেকে তো লাইনে অনেকে ডিস্টার্ব হচ্ছে। আমাদের কে বললো, এমডি ইবনে সাকিব সব বললো নাথিং টু হিয়ার, মানে কোনো কিছু শুনতে পাচ্ছে না। হ্যাঁ, তারপরে আপনার আমাদের ক্লিয়ার, আমরা তো ক্লিয়ার শুনতে। আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। অনেকে আমাদের নেটের সমস্যার জন্য শুনতে পারি নাই স্যার। নেটের সমস্যা হতে পারে, কিন্তু বলতেছি অনেকে বলছে আর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট যে স্যার এটা কিভাবে আনলেন, এটা স্যার দেখতে পাই নাই স্যার। আবার দেখবো, অসুবিধা নাই। অনেকে বলছিল ক্লাস রেকর্ড করতে, রেকর্ড তো আমি তো করি নাই গো। আচ্ছা দেখেন কিভাবে আনবেন, এই আগের মতো অ্যানালাইজ। আপনি আমাদের ইয়াগুলো মাঝে মাঝে একটু খাতা কলম রাখলে, একটু লিখে রাখলে আপনার জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে, বুঝছেন না? পরে গেলে মানুষের ব্রেইন তো, হ্যাঁ, একসাথে এত কিছু তো থাকে না। আপনি একটু পরে তিনটা মনে থাকবে, দুইটা ভুলে যাবেন, এটা স্বাভাবিক। এই জন্য আমি বারবার বলি, যেহেতু আপনি জাস্ট একটু কলম দিয়ে একটু টুকে রাখলেন, অ্যানালাইজ কম্পেয়ার মিনস ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, দেখেন লেখা আসছে অ্যানালাইজ কম্পেয়ার মিনস ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। আপনি ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাদের আরো ইয়া মনে করে, বুঝছেন? দেখা যাচ্ছে না আপনার? স্ক্রিনশটই নিয়ে রাখছি, স্ক্রিনশট নিয়ে রাখলে এটা থাকবে। দেখছেন, ম্যাডামে আগে নিয়ে রাখছে। হ্যাঁ, মনে না থাকলেও স্ক্রিনশট দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে। খাতায় লিখে রাখছি স্যার, এটা আরো বেশি ভালো। স্যার কি করব স্যার? না, লিখে রাখলো ওকে। অ্যানালাইজের পরে আপনি কোথায় যাবেন, কম্পেয়ার মিনসে যাবেন। সেখানে আপনার কার্সরটা রাখলে দেখাবে কি
ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ভেরিয়েবলটা ছিল ওয়েট ভেরিয়েবল, ওয়েটটা আপনাকে ডান পাশে নিয়ে যাবেন টেস্ট ভেরিয়েবল হিসেবে। আমরা ওয়েট ভেরিয়েবলটাকে টেস্ট করব। সেটাকে কিভাবে টেস্ট করব এখানে বলছে যে গ্রুপিং ভেরিয়েবল। একটা গ্রুপ ভেরিয়েবল, একটা ভেরিয়েবল থাকবে যে গ্রুপের মধ্যে আপনার কি ক্যাটাগরি থাকবে, সেটাকে বলছে গ্রুপ ভেরিয়েবল। আমাদের প্রশ্নতে বলা আছে সেক্সের কথা আছে, সেক্স। আমরা সেক্স নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এরা একটা প্রশ্নবোধক দিচ্ছে, দেওয়ার পরে নিচে লেখা আছে ডিফাইন গ্রুপস। এই প্রশ্নবোধকটাকে ডিফাইন করতে বলছে যে ডিফাইন গ্রুপসে ক্লিক করলে গ্রুপ 1 মানে 1 লিখলাম, 2 মানে 2 লিখলাম, 1 মানে মেল, 2 মানে ফিমেল। তার মানে মেল ফিমেল লিখলেও তো হবে নাকি? এখানে আমি তো জানি না, মেল ফিমেল লিখলেও তোমার কথা দেখতে পারেন যে কেউ হয় স্যার, আমি মেল ফিমেল দিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ, না হওয়ার কথা, আমি তো টেস্ট করি নাই। এটা হলো বলতেছে আইডেন্টিফাই করে দেওয়া, গ্রুপটাকে আইডেন্টিফাই করে দেওয়া। এই এটা সহজ আর কি, আমরা তো জানি হলো মেল আর হলো ফিমেল, এই জন্য সহজভাবে লিখে ফেললাম। কন্টিনিউ দেন ওকে। দেখছেন এখানে সেক্সের ব্র্যাকেটে দেখছেন 1 2টা লেখা চলে আসছে। ওকে করে দিয়েছি, এই জায়গায় চলে আসছে, সেম রেজাল্ট চলে আসছে। স্যার আমার তো আসলো না। তবে ভারত যেহেতু বাংলাদেশকে যুদ্ধে সহযোগিতা করছে, স্যার কারণে না আসতে স্যার আমার এখানে বলতেছে ওয়ার্নিং, ওয়ার্নিং দিয়ে একটা ইয়ে লিখলো কিন্তু কোনো কিছু আসলো না স্যার। আর 150টা দেশ স্বীকৃতি দিয়েছে। আপনি ওই যে মেল ফিমেল থেকে ইয়ে করছিলেন, স্পেসিফাই করছিলেন? জি স্যার। আর এখানে আমারও আসছে দা ওয়ার্নিং আসছে স্যার, দা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেবিল ইজ নট প্রসিডিউর। কোন একটা ইয়ার সিস্টেমে রং আছে, প্রায় কত ওয়েট নিয়ে গেছে কিনা? গত দিনও তো আমরা কাজ করেছিলাম না এরকম, তো গত দিনও দু একজন এরকম সমস্যার কথা বলেছিলেন। কে কে বলছিলেন? স্যার আমার আজকে এটা এরকমই এসছে। আমি ভাবলাম যে ইউনিভার্সিটি থেকে আপনাকে দেখাবো, এটা ডেইলি ক্লাসে বলে তো বিরক্ত করে লাভ নেই, কারণ এটা সামনাসামনি না দেখলে স্যার আপনি বুঝবেন না যে কি হচ্ছে আসলে। জি স্যার, আমার আসে নাই। The independent sample table is not produced দিয়ে একটা ছোট চার্ট দিয়ে ওখানে মেইলের নিচে 0 উপরে a, তারপর সবগুলোতে ডট ডট, মানে কোনো মানে ভ্যালু আসে না স্যার, এমটি এসছে। মেল ফিমেলটা ওই জায়গায় যেভাবে লিখছেন ওইভাবে এখানেও লিখলে এসে যাবে। এমটা কি বড় হাতের ছিল না ছোট হাতের ছিল, এটা একটু খেয়াল করেন। না, বড় ছোট দুটো দিয়ে দেখেছে। আমার মনে হয় আমাদের ডাটা ইনপুট করার সময় কোনো একটা ঝামেলা হয়েছে, তো ডাটাটা আরেকবার ইনপুট করে আমি এটা আরেকবার ট্রাই করে দেখবো বাসায় যে কি হয়। টেস্ট করে করতে না আসে তো আমাদের সবারই মেল ম্যাক্সিমাম আসে। আচ্ছা শুনেন, আপনারা আবার বাসায় আবার ট্রাই করেন, অসুবিধা নাই। হ্যাঁ, আমরা তো বলছি আপনাদের পরিস্থিতি যে সময় ভালো হবে আমরা আবার একবার প্র্যাকটিস করব। 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, প্র্যাকটিস করলে তখন আমাদের ভার্সিটির কম্পিউটার হোক, আপনি যদি ল্যাপটপ নিয়ে আসেন আপনার ল্যাপটপে হোক, আমরা ভার্সিটিতে বসে প্র্যাকটিসটা করব একবার। হ্যাঁ, করলে তখন আপনার স্যাটিসফ্যাকশনটা চলে আসবে। এখন তো অনেকে প্র্যাকটিস করতেছেন না, শুধু দেখতেছেন অথবা লিখে রাখতেছেন, হ্যাঁ এই টাইপের, কিন্তু কেউ প্র্যাকটিসটা করেন বলে মনে হয় না। 2-1 জন আছে ভালো স্টুডেন্ট করতেছেন, বেশিরভাগই করে নাই। বেশিরভাগ করে নাই মানে কি, যারা ক্লাস করছেন এদের মধ্যে করেন না, এরপরে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো ক্লাসই করে না। দেখছেন আমার 33 ছিল স্টুডেন্ট, এখন 29-এ চলে আসছে। অনেকে হয়তো খাবারের সময় হয়েছে না, তো খাবার জন্য চলে গেছে, অথবা নিজের খাবার হতে পারে, পারিবারিক খাবার হতে পারে, যাই হোক। স্যার অনেকে ইয়ে পায় না, মানে ওই লিংকটা পায় নাই, তো ডাউনলোড করতে পারে নাই। না পারলে আপনারা শেয়ার করেন না কেন, আপনারা যারা আছেন যারা অ্যাক্টিভ। আমি তো অনেকে বলে দিছি তো, তারপরে ওরা পারতেছে না কেন? ওখানে আমি একটা ভুল করছি, আমার ওই যে বিডি র্যাঙ্ক ভার্সাস ক্লাসের জায়গাতে আমার নামটা দিলে হয়তো আর একটু বুঝতে পারতো যে হয় মুসারের ক্লাস। তারপরে তো আপনাদের গ্রুপটা কিন্তু আমি দিয়ে দিছিলাম, তারপরে ইন্ডিভিজুয়ালি দিছি 2-1 জনকে, হ্যাঁ যাদের আমি সামনে পেয়েছি 2-1 জনকে দিয়েছি, বুঝছেন। মেসেঞ্জার গ্রুপে গিয়ে ঢুকছি তো, সেখানে যাদেরকে পেয়েছি না পাইলে তো আপনাদের সাথে যোগাযোগ নাই যে হ্যাঁ ক্লাসটা হচ্ছে কিনা,
আমরা তো এরকম করি না যে একটা ক্লাস হলে বন্ধু বান্ধবদেরকে নক করি যে ক্লাস হচ্ছে কিনা, থাকলে লিঙ্কটা আমাকে দাও। সব কথা তো হয়তো স্যারকে তো বলা যায় না, বা অনেক সময় ফোনে পাওয়া যায় না। স্যার আমাদের গ্রুপে কিন্তু সবাই আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা, তাহলে তো আমি ওই গ্রুপেই তো দিলাম, নাকি না অন্য গ্রুপে দিছি? আপনারা যেহেতু জয়েন করছেন, ওখানে যারা আছে তারা সবাই মেসেঞ্জারে আছে। মেসেঞ্জার গ্রুপে তো সবাই তো দেখছে, তাহলে তো পাওয়ার কথা। হ্যাঁ, তাই হোক, পাওয়ার কথা। আর তো টাইম হয়তো পার্সোনাল সমস্যা আছে স্যার, হয়তো করেন না, সেই আগের থেকে তো বলা আছে যে শুক্রবার 9:30টায় তারা ক্লাস করতে আগ্রহী, আর খবর নিবে না যে ক্লাস কি আছে না নাই, নাকি হবে কিনা, খবর নিতে হবে তো। আচ্ছা, যাই হোক, আমরা আগাই। লাস্ট কোশ্চেন, পরে আমরা আবার হিস্টোগ্রামে আসবো ফিরে। লাস্ট কোশ্চেন ছিল অ্যাসোসিয়েশন বিটুইন এরিয়া এন্ড জেন্ডার। এরিয়ার সাথে জেন্ডারের কোনো সম্পর্ক আছে কিনা। অ্যাসোসিয়েশন দেখা হয় দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে দুইটাই কোয়ালিটেটিভ ভেরিয়েবল। প্রথমে ছিল রাইট ডাউন দ্য নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি লিখবেন? এখানে লিখি দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন এরিয়া এন্ড জেন্ডার, এইভাবে লিখবেন। এইচ নট কোলন দিয়ে লিখবেন দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন এরিয়া এন্ড জেন্ডার, মানে প্রশ্নতে যা থাকবে তা লিখবেন। দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন, প্রশ্নতে যা থাকে তা লিখবেন, এরিয়া এন্ড জেন্ডার, অথবা কি এরিয়া এন্ড আর কি আছে রিলিজিয়ন, যাই আসুক পরীক্ষাতে সেইভাবে লিখবে ওই জায়গাটা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট কাই স্কয়ার ভ্যালু এন্ড পি ভ্যালু। দুইটা মান চাওয়া হয়েছে, কাই স্কয়ার এবং পি ভ্যালু। এখন দেখেন কাই স্কয়ার কোথায় ছিল, ওই দিন আমরা বের করছিলাম কোথায়, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এখানে ক্রস ট্যাবস ছিল, ক্রস টেবিল যেটাকে বলি আমরা, ক্রস টেবিল, ক্রস ট্যাবস। এখানে ক্লিক করলে রো এবং কলাম দেওয়া আছে। এটা দেখলাম সমস্যা হয় না, আপনার রোতে দিতে পারেন, কলামে দিতে পারেন, তেমন কোনো পার্থক্য আছে বলে মনে হলো না। তাই হোক, তারপর টেস্ট করে দেখতে পারেন। কার কথা বলা আছে? এরিয়া এন্ড জেন্ডার। আমরা রোতে দিলাম এরিয়া, এরিয়া দিবেন রোতে, জেন্ডার দিবেন ট্যাক্স দিলাম কলামে। আপনি যেভাবে দেখতে চান সেভাবে দিবেন, অসুবিধা নাই। হ্যাঁ, তারপরে বলা হয়েছে এক্সাক্ট, এর মধ্যে কি আছে দেখি তো। এগুলো আপাতত আমাদের দরকার নাই, আমাদের স্ট্যাটিস্টিক্সটা লাগবে। দেখেন স্ট্যাটিস্টিক্স এর ভিতরে এই কাই স্কয়ারের কথা বলা আছে, কাই স্কয়ার কোরিলেশন এর কথা বলা আছে। আমাদের শুধু একটা ক্লিক করলেই হবে, শুধু কাই স্কয়ার, প্রশ্নে শুধু কাই স্কয়ারে চাওয়া হয়েছে। দেন কন্টিনিউ, দেন ওকে। দেখেন আমাদের ভ্যালু চলে আসছে। দেখেন একটা টেবিলটা আসছে, তাও এরিয়া এই পাশে দিছে এরিয়া, আরবান, রুরাল, সেমি আরবান, আর ওই পাশে দেওয়া আছে মেল ফিমেল। আপনি যদি আগে ওইটা দিতেন মেল ফিমেল ছিল রোতে, তাইলে হয়তো এইভাবে আসতো, বুঝছেন? আপনি ইচ্ছে করে চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নাই, দেখতে পারেন একই রেজাল্ট মনে হয় আসবে। টেবিলটা দেখতে যেভাবে সুবিধা হয় সেভাবে দিতে পারেন। এইসব রেজাল্ট আমার দরকার নাই, আমাদের দরকার হলো পিয়ারসন কাই স্কয়ার কথা লেখা আছে, এইটার ভ্যালু কত। পিয়ারসন কাই স্কয়ারের ভ্যালু আসছে 3.867। এরপর একটা এ লেখা আছে ছোট করে এ। জি স্যার। এ কি লেখছে নিচে দেখছেন, এর মানে কি 6 cells 100% have expected count less than 5, অর্থাৎ expected count কিছু আছে যেখানে 5 এর কম, expected count 5 এর কম হইলে সমস্যা হয়। তখন আবার কিছু আরো অন্যান্য মেথড আছে, বুঝা গেছে? আমরা যখন টেবিলটা করব, এই যে দেখেন এখানে যে টেবিলটা করা আছে, আরবান, রুরাল, সেমি আরবান, এরপরে এই পাশে মেল ফিমেল, তার মানে কত হয়েছে? 1 2 3 4 5 6টা হয়েছে। 6টা হলো মূল জিনিস, আর নিচেরটা হলো টোটাল, ডান পাশেরটা হলো টোটাল তো বাদ। তাহলে দেখেন এখানে বলা হয়েছে 6 সেলস মানে 100%, মানে
6টা সেল আছে এখানে, 6টা ঘর আছে, ঠিক আছে? 6টাকে 100% বলা হয়েছে। এক্সপেক্টেড কাউন্ট লেস দেন 5। যদি দেখেন এখানে একটাতে শুধু 6 আছে আর বাকিগুলো হলো কি লেস দেন 5 এর কথা বলা হয়েছে। মানে এক্সপেক্টেড তো এখানে দেখাই নাই। এক্সপেক্টেডটা আমরা যদি আবার কাউন্ট করি বা আরো আপনাদেরকে দেখাই, আমি একটু দেখাই দেবো, সমস্যা নাই। সেখানে বলতেছে যে এক্সপেক্টেড কাউন্ট লেস দেন 5 আসছে। এই যে আপনি যেটা 1, এটা তো এক্সপেক্টেড ভ্যালু কত আসবে? হয়তো 1 না 2 আসবে। যেগুলো 3, 2, 2, 3 এগুলো এক্সপেক্টেড কাউন্ট কি কাছাকাছি আসে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের রেজাল্ট কি লিখবেন? পিয়ারসন কাই স্কয়ার লিখবেন, ভ্যালু 3.867, এইটা কাই স্কয়ার ভ্যালু শেষ। তারপরে লিখবে সিগনিফিক্যান্ট, এটা তো লেখছে মানে এটা হলো অ্যাসিম্পটোটিক শব্দটা, যাই হোক এটা দরকার নেই আপনার বোঝার। এসআইজি সিগনিফিক্যান্ট ভ্যালু কত আসছে? 0.145, দ্যাট মিন্স 14.5%। 14.5% আসছে। 14.5% কি 5 এর বেশি না? 5 এর বেশি স্যার। জি স্যার 5 এর বেশি। তার মানে কি ক্রিটিক্যাল রিজিয়ন রিজনে নাই স্যার, এখানে নাই, এটা চলে আসছে অ্যাকসেপ্টেন্স রিজিয়নে চলে আসছে। তার মানে নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড মানে হলো কি? দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন এরিয়া এন্ড জেন্ডার। এরিয়া এবং জেন্ডারের সাথে কোনো সম্পর্ক নাই, এটাই অ্যাকসেপ্ট করলাম। বোঝা গেছে? আর এই যে কাই স্কয়ার ভ্যালু 3.87 উপরে এ আসছে স্যার, কি যেন বললেন ওটা মানে? আচ্ছা, এর কথা বলা হচ্ছে কি আমাদের এখানে কিছু স্ট্যাটিস্টিক্সের নিয়ম আছে। আপনার যে কাউন্টিং করবেন, যেমন মেইল, আরবানে মেইল আছে কয়জন দেখা যাচ্ছে? আরবানে মেইল কয়জন? একজন। তারপরে সেমি আরবানে মেইল কয়জন? 3 জন দেখা যায়। 3 জন। ফিমেল দেখেন, রুরালে ফিমেল মাত্র 3 জন, ফিমেল সেমি আরবানে মাত্র 2 জন। এই যে সেলগুলো আসছে, আমরা যখন থিওরি পড়েছিলাম মনে আছে? তখন ছিল 2টা ছিল, থিওরিতে 2টা ছিল। আপনার কি ছিল? স্মোকিং এন্ড লাং ক্যান্সার, মনে আছে? জি স্যার। স্মোক করে কিনা, ইয়েস নো, আর একটা লাং ক্যান্সার তার আছে কিনা, ইয়েস নো, এই টাইপের। 2/2 টেবিল ছিল স্যার। তাই 2/2 টেবিল ছিল। এখানে ওই টেবিলগুলোর কথা বলা হয়েছে, 2/2 বা 2/3 অথবা 3/2। যে টেবিলগুলোর ঘরগুলো, সেলগুলোর কোনটার মান 5 এর কম হলে এটা রেজাল্ট আসলে ভালো আসে না, এরকম বুঝাইতে পারছি? 5 এর কম হলে ভালো রেজাল্ট আসে না, না ভালো না, সেটা তখন আবার আরেক মেথডে যেতে হয়, বুঝছেন? পিয়ারসন কাই স্কয়ার না করে তখন কি এক্সাক্ট ফিশার টেস্ট আছে, আরেকটা এক্সাক্ট ফিশার টেস্ট, মানে আরো অন্য কিছুতে যাইতে হবে, না যেটা রাখতে ভালো হবে। আচ্ছা, এরপর দেখেন নিচে লেখা আছে এর 6 সেল মানে 100% have expected count less than 5. The minimum expected count is 2.5. আচ্ছা, আমরা expected count আপনাকে আবার দেখাই, এটা দেখেন আবার অ্যানালাইজ এগেইন, একটু খেয়াল করেন। কোথায় ছিল? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রসটেস্ট, সে আগের জায়গায় আমরা আসছি। হ্যাঁ, নাকি রিসেট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। রিসেট আমাদের কি ছিল? প্রথমে এরিয়া নিয়ে গেছিলাম উপরে, নাকি এরিয়া আর জেন্ডার। হ্যাঁ, এরিয়া উপরে ছিল। আচ্ছা, সেক্স ছিল আরো 10 বার কলামে, তারপরে স্ট্যাটিস্টিক্স ছিল, আমরা কাই স্কয়ার দিয়েছিলাম, নাকি? তারপর আমি দেখেন সেলস, দেখেন এরপর দেখেন এক্সাক্ট স্ট্যাটিস্টিক সেলস। এই সেলের গড়ে আমাদের এই আমরা যে মানগুলো দেই সেটাকে বলা হয় অবজার্ভ ফ্রিকোয়েন্সি। সেখানে আপনার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত হবে সেটা আপনি চাইতে পারেন, তাইলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দেখা যাবে। আমাদের মনে আছে না, আমরা যখন
কি বলে স্মোকিং এন্ড লাং ক্যান্সার করেছিলাম, প্রথমে আমরা টেবিলটা করেছিলাম কতজন স্মোক করে কতজন স্মোক করে না, কতজনের ক্যান্সার কতজনের ক্যান্সার না, এই গড়টা করেছিলাম প্রথমে, টেবিলটা সাজিয়েছিলাম। পরে প্রত্যেকটা সেলের মধ্যে আমরা আবার এই সেলের এগেইনস্টে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করেছিলাম, মনে আছে যারা থিওরি? আমরা সূত্রের সাহায্যে কি রো ইনটু কলাম ডিভাইডেড বাই ছিল গ্র্যান্ড টোটাল, এরকম করে করে আমরা 4টা মান বের করছিলাম, সেটা হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। 2/2 টেবিল ছিল স্যার যেটা, সেটা হ্যাঁ 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 সেটা একই জিনিস, 2/2 2/3 3/2 আমরা সেলগুলোর মান বের করব। আচ্ছা, বের করার পরে আমরা কিসের, আপনি কি রোতে দেখবেন না কলামে দেখবেন এটা বলে দিতে পারেন? রোতে কলামে আমরা সব দিয়ে দিলাম, ঠিক দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে রাউন্ড সেল কাউন্ট দেওয়া আছে অলরেডি, কন্টিনিউ, ওকে। দেখেন ওই জিনিসটাই আবার নতুন করে আসছে, আপনার খেয়াল করে এই যে দেখেন আমার এখন শেষ হয়েছে। এই যে দেখেন সেই জিনিসটাই, নিচেরটা দেখেন, নিচেরটা হলো আগেরটাই, নিচের টেবিলটা হলো কাইস্কার টেস্ট সেম 3.867 আর অ্যাসিম্পটোটিক সিগনিফিকেন্ট হলো 0.145, দ্যাট মিন্স 14.5%। আর আমরা যে ওই যে আগে যেটা বের করছিলাম আরবান, দেখেন এটা ভাগ করে দিয়েছে সবগুলোকে। কাউন্ট কত ছিল আরবানে? ছিল মেল 1 জন, ফিমেল 5 জন, ইজ ইকুয়াল টু 6 জন। এক্সপেক্টেড কাউন্ট দেখেন, 1 এর অধীনে পেলাম কত 3 আর 5 এর অধীনে পেলাম 3, এই যে দেখছেন 6। দাঁড়াও 1 মিনিট বলেন, কিছু বলবেন? তারপরে রুরাল দেখেন, রুরাল আগে ছিল কত, কাউন্টে ছিল 6 আর 3 ইজ ইকুয়াল টু 9 ছিল। এখন এক্সপেক্টেড কাউন্টও দেখাচ্ছে 4.5 4.5 9। এরপরে পার্সেন্টেজ উইদিন এরিয়ার সাপেক্ষে পার্সেন্টেজ, সেক্সের সাপেক্ষে পার্সেন্টেজ, দেখেন সব দেওয়া, আমি টিক দিয়ে দিছি, সব দিয়ে দিছি, বুঝা যায় কথা? ওখানে বলছিলেন কত, লোয়েস্ট ছিল 2.5%, দেখছেন এই যে দেখেন লোয়েস্ট 2.5%, 2.5% এটা ছিল লোয়েস্ট, মিনিমাম। এই কথাগুলো বলা আছে ওখানে, বুঝছেন? আমরা যে 6টা সেল পেয়েছিলাম সেখানের মধ্যে 5টাতেই ছিল কত 5 এর কম, এরকম কথা লেখা ছিল, 1 2 3 4 5 6, দেখুন 6টাতেই দেখা যায় কি 5 এর কম, সবগুলো সেলের মধ্যে ছিল 5 এর কম, বুঝছেন? 6 cells have expected count less than 5, মানে 6টা সেল অর্থাৎ 100% সেলে expected count less than 5 অর্থাৎ 5 এর কম। দেখেন এগুলো আপনারা যখন এই রিসার্চ করবেন বা কোনো বিষয় নিয়ে যখন আরো স্টাডি করবেন তখন এই জিনিসগুলো আপনার দরকার পড়বে, আমাদের এই কোর্সে আর দরকার পড়বে, বুঝছেন? আচ্ছা, এতটুকু ছিল আপনার আজকের আপাতত ক্লাস। আর আপনার আরেকটা বড় জিনিস ছিল 4 এর বি ছিল, কোশ্চেন নাম্বার 4B, recruit the age variable into a new group variable, new age, and make a histogram of new age. স্যার স্যার এই যে সাতের যেটা বললেন স্যার, এটা যে পি ভ্যালুটা স্যার বেশি, এটা তো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হলো, বেশি হলে বলবে স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিক্যান্ট। यस স্যার। এখন স্যার এটা তো 5 এর বেশি, হ্যাঁ আমরা কি স্যার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড লিখে তারপরে কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বেশি হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবেন, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট লিখবো, স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিক্যান্ট নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। নাল হাইপোথিসিসটা কি ধরেছিলেন মনে আছে? यस স্যার, নাল হাইপোথিসিস ধরেছিলেন এরিয়া এবং কি বলে জেন্ডারের মধ্যে কোনো সম্পর্ক নাই, মানে সেটাকে অ্যাকসেপ্ট করলেন, তার মানে এটা ঠিকই আছে। এটা কি স্যার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বলো না স্যার? না, এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট তো বলি নাই তো, আমি বলছি স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট লিখবে। ওকে স্যার, ওকে। এটা অনেক 5 এর বেশি, তাহলে নট সিগনিফিকেন্ট না স্যার স্ট্যাটিস্টিক্যালি? হ্যাঁ, নট সিগনিফিকেন্ট লিখবেন আপনি, ঠিক আছে। 5 এর বলে অ্যাকসেপ্টেড, হ্যাঁ অ্যাকসেপ্টেড লিখলে হবে, অ্যাকসেপ্টেড লিখলে হবে। আপনার তো ভবিষ্যতে থিসিসের ভাষায় লিখবেন, তো থিসিসের ভাষায় তো এইভাবে লিখে না, হ্যাঁ ওখানে লিখবেন স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট অথবা নট সিগনিফিকেন্ট অথবা ইনসিগনিফিকেন্ট, এইভাবে লেখেন।
এই জন্য বলছিলাম আপনারা ভার্সিটিতে আসলে লাইব্রেরিতে অনেক থিসিস বুক আছে, আপনাদের কি বলবো যারা সিনিয়র মায়েরা বোনেরা ছিল তাদের থিসিস বুকটা একটু দেখতে পারেন, স্ব ডিপার্টমেন্টে দেখলে আরো ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই, এরপরে আপনারা আবার কোশ্চেন করেন। হ্যাঁ, যদি ওভারঅল যদি কোনো কোশ্চেন থাকে করবেন। রিকর্ড দ্য এজ ভেরিয়েবল, মনে আছে নি? দেখেন আমরা রিকর্ড করেছিলাম, ট্রান্সফর্মে গিয়েছিলাম, মনে আছে? ট্রান্সফর্ম, এখানে দেখেন রিকর্ড ইনটু সেম ভেরিয়েবল, রিকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। সেম ভেরিয়েবলকে যদি আমরা রিকর্ড করি তাহলে আমরা ওই ভেরিয়েবলটাকে হারিয়ে ফেলবো, ওই ভেরিয়েবলটা একটা নতুন ভেরিয়েবল হিসেবে চলে আসবে। আর যদি রিকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল করি, আগের ভেরিয়েবলটা থেকে যাবে, নতুন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। তাহলে আমরা রিকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস সেখানে ক্লিক করব। করেছেন? দেখছেন? রিকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস, সেখানে কোন ভেরিয়েবলকে করব? এখানে প্রশ্নতে কি বলছে? এজ ভেরিয়েবল। গুড। তাহলে আমরা এইজটাকে এই পাশ থেকে ক্লিক করে আমরা এই পাশে নিয়ে যাই। দেখেন তীরে ক্লিক করলে এই পাশে চলে আসছে। এইজের পরে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে, এইজ দিয়ে একটা এরো দিয়ে প্রশ্নবোধক, উপরে লেখা আছে নিউমেরিক ভেরিয়েবল, তীর চিহ্ন দিয়ে আউটপুট ভেরিয়েবল। মানে আমাদের আগের ভেরিয়েবলটা কি ছিল, এখন আউটপুট, মানে রেজাল্টটা আমরা কিভাবে দেখতে চাচ্ছি। আমরা এখানে ডান পাশে দেখেন আউটপুট ভেরিয়েবলের কথা বলা আছে, সেখানে আপনি লেখেন, আমরা লিখছিলাম কি নিউ এজ, এটাই লিখি NEW, এরপরে কি ছিল একটা আন্ডারস্কোর মনে দিয়ে দেওয়া আছে, এটা আন্ডারস্কোর বলে না, AZE এইজ। এই যে নাম দিলাম, নতুন ভেরিয়েবলের নাম দিলাম কি আউটপুট ভেরিয়েবল, নেম নিউ আন্ডারস্কোর এজ দিলাম। লেভেল দিতে পারেন, লেভেল আমার আপাতত দরকার নাই। তাহলে এখানে দেখেন চেঞ্জে ক্লিক করলে দেখবেন এটা চলে গেছে, এখানেটা ওখানে চলে গেছে। চেঞ্জ ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে, এইজটা হয়ে যাবে নিউ এজ নামে। নিচে দেখেন লেখা আছে ওল্ড এন্ড নিউ ভ্যালুস, ওল্ডে কি ছিল আর নতুনে কি হবে, সে ক্লিক করলাম। ওল্ডে কি আছে, নিউতে কি হবে। এই যেগুলো দেখেন, এইজ কত, লোয়েস্ট 25, এদের হাইস্ট কত, এদের লোয়েস্ট কত 19 মনে হয়, 19 লোয়েস্ট, হাইস্ট কত 86, হাইস্ট মনে হয় 86। আচ্ছা যাই হোক, ওইগুলোর উপর বেস করে হ্যাঁ আমরা অন্তত 2-3টা ক্যাটাগরি করব। 2টা করলে সুন্দর দেখাবে না, অ্যাটলিস্ট 3টা, যেহেতু হিস্টোগ্রাম আঁকবো 3টা 5টা হলে ভালো হয়, 5টা হলে আরো ভালো হয়, সুন্দর হয়। আমাদের ডাটা ছোট তো, আমরা আপাতত 3টা করি। এইদিকে তাকান, ওল্ড ভ্যালুতে কি কি আছে, ভ্যালু এই যে দেখেন, এগুলো একটু রিডিং করবেন, পড়লে দেখবেন কি আছে। আমরা 2-3টা নিয়ে কাজ করি। এখানে মাঝে বরাবর দেখেন রেঞ্জ, লোয়েস্ট থ্রো ভ্যালু, রেঞ্জ কত থেকে কত, আমরা দিলাম কত, রেঞ্জ লোয়েস্ট থ্রো ভ্যালু কত দিব, 30। রেঞ্জ কি লোয়েস্ট থ্রো ভ্যালু মানে কি 30 এবং তার নিচে যত আছে সবগুলো আসবে, 30 এবং তার নিচের সবগুলো এটার সাথে কাউন্টেড। বুঝা গেছে? রেঞ্জ কমা লোয়েস্ট থ্রো ভ্যালু 30, লোয়েস্ট থেকে শুরু করে 30 পর্যন্ত, এটাকে একটা ক্যাটাগরি বলতেছি, একটা গ্রুপের ভিতর করে গ্রুপের মধ্যে। আর ডান পাশে দেখেন নিউ ভ্যালু, এখানে নাম দিলাম এটারে 1 নাম দিলাম, দেওয়ার পরে ADD অ্যাড করে দিলাম, এটা হলো 1 নাম্বার। লোয়েস্ট থ্রো 30, এটা হলো 1। তারপর যেহেতু এটা কন্টিনিউয়াস ডাটা, একটু খেয়াল রাখবেন, আবার শুরু হবে 30 থেকে, এটা দিব রেঞ্জ থেকে 32 কত দেওয়া যায়, থ্রো
50 দিয়ে রাখি 50। ওকে, এটা আপনারা নিজের মতো করে দিয়ে এটাকে নিউ ভ্যালু দিলাম 2, অ্যাড করে দিলাম লোয়েস্ট টু 31, 30 টু 50, এটাকে নাম দিলাম 2। তারপরে আরটা ইউজ করি, এই যে দেখেন নিচে রেঞ্জ ভ্যালু থ্রু হাইস্ট, তার মানে কি 50 থেকে হাইস্ট যা আছে সবই করে, এটাকে নাম দিলাম 3, ভ্যালু 3। দেখা যাচ্ছে ভ্যালু 3, তারপরে অ্যাড করলাম, তিনটা আসছে, আমি তিনটা ক্যাটাগরি করলাম, লোয়েস্ট টু 31 ক্যাটাগরি, 30 to 50 2 category, 50 through highest 3 category. Continue, then okay. দেখেন আমার আপনি ভেরিয়েবল ভিউতে গেলে দেখবেন নতুন একটা ভেরিয়েবল সৃষ্টি হয়েছে। আপনি ভেরিয়েবল ভিউতে যান, যাদের ভেরিয়েবল আছে ওখানে গিয়ে দেখবেন আমাদের আগে ছিল কত 7টা ভেরিয়েবল ছিল, এখন 8 নাম্বার ভেরিয়েবল সৃষ্টি হয়েছে, নিউ আন্ডারস্কোর এইজ নামে একটা ভেরিয়েবল সৃষ্টি হয়েছে। সেটা কি দেওয়া আছে? নিউমেরিক দেওয়া আছে। এটা কি নিউমেরিক করবেন না আপনি ক্যাটাগরি করে দিবেন? দেখেন স্ট্রিং করলে কি হয়, আমরা এটাকে স্ট্রিং করে দিলাম, বুঝা গেছে কথা? নিউ এজ এটাকে আমরা স্ট্রিং করে দিলাম, দরকার আছে কিনা বলেন? স্ট্রিং হবে এটা? না, স্ট্রিং তো হবে না। এখানে যেহেতু আমরা 3টা ক্যাটাগরি করছি, ওই ক্যাটাগরির সেন্সে আমরা স্ট্রিং করে দিচ্ছি বা ক্যাটাগরিক্যাল করে দিচ্ছি, বুঝা গেছে? এইজ তো আসলে নিউমেরিক। এখন এই নিউমেরিকটাকে যদি আপনি একটা গ্রুপিং করে দেন এরকম, হ্যাঁ, ইয়াং ম্যান, ও আচ্ছা, 3টা গ্রুপের জন্য ক্যাটাগরি, এইজ ম্যান বা সিনিয়র সিটিজেন এইভাবে ভাগ করা যায় না? সেই ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে ক্যাটাগরিক্যাল, বুঝেন তো? একই জিনিস, একটা হলো নিউমেরিক্যাল, এটাকে যদি আপনি একটা রূপ ধারণ করে দেন এটাও হয়ে যাবে ক্যাটাগরিক্যাল, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা স্ট্রিং দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের ক্যাটাগরিটা তাহলে বলে দিতে হবে, এখানে স্ট্রিং বলে কিন্তু এখানে ভ্যালুজ দিতে হবে, বুঝছেন? স্ট্রিং বললে আপনাকে ভ্যালুজ দিতে হবে। ভ্যালুজে কি ছিল? 1 নাম্বার কি দিব? আমরা দিলাম মনে করেন ইয়াং ম্যান, এমনি জাস্ট YOUNG, ইয়াং, বাস এনাফ। তারপরে 2 নাম্বার মিডল এজ দিয়ে দিলাম 30 to 50, মিডল এজ MIDDLE, মিডল দিয়ে দিলাম AZED, মিডল এজ। তারপরে 50 to আপ আমরা দিয়ে দিলাম ওল্ড, দিয়ে দিলাম OLD, ওল্ড অথবা সিনিয়র সিটিজেন, ঠিক আছে? ভ্যালু 3 হবে ওল্ড, OLD। এটা আপনারা নিজেরা ভাগ করে দিচ্ছেন জাস্ট বোঝার জন্য, ওল্ড, দেন ওকে। এখন আমরা এটাকে ক্যাটাগরি করে ফেলছিলাম, 3টা ক্যাটাগরি করে ফেলছি। এখন এরা বলতেছে এটাকে দেখেন, আপনার যে ডাটা ভিউতে গিয়ে দেখেন, এই যে দেখেন নিউ এজ সব লেখা আছে, সব 1 2 3 1 2 3। আর আপনি যদি দেখতে চান 1 2 3 এর মানে কি, এই এখানে শো করতেছে না কেন 1 2 3 এর মানেগুলো? খেয়াল করছেন? নিউ এজের 1 2 3 মানেটা শো করতেছে না। নিউ এজ এটা কি সেই ছেলে যার সাথে বিয়ে ঠিক নিউ এজ দিলে শো করবে? একটু দেখে আসি। না, নিউ এজ সব চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা দেখি গ্রাফটা নি হয়, দেখেন একটু দোয়া করেন। গ্রাফ চার্ট বিল্ডার
আমরা ডিসাইড করে রাখি আমরা কি করব হিস্টোগ্রাম। এখানে দেখেন হিস্টোগ্রাম কোথায় আছে, নিচে হিস্টোগ্রাম পেয়েছি। হিস্টোগ্রামটা আপনি নিয়ে যান এই পাশে। হিস্টোগ্রাম কি হবে, এই কোথাও কোনো ভুল হয়েছে বুঝছেন, আমরা আবার একটু ঘুরে আসতে হবে। স্যার নিউজ গ্রুপটা পাচ্ছি, হ্যাঁ এখানে কিছু একটা ভুল হয়েছে, রাখেন এটা হবে না। স্যার আমার আসছে তো। হ্যাঁ হ্যাঁ বলেন, আসছে আপনার? স্যার আপনার যেরকম আসছে আমারও সেরকমই আসছে, মানে ওল্ড, ইয়ং, মিডল এজ এরকম লেখা আসছে। আচ্ছা, কিন্তু এটা তো আপনার যখন ক্যাটাগরি করে ফেলছি তখন কিন্তু আপনার হিস্টোগ্রাম আসতেছে না, এটা কিন্তু চলে আসবে তখন ইয়াতে বারে চলে আসবে, বুঝছে? এটা সিম্পল হ্যাঁ এটা সিম্পল বারে ছিল, স্ট্রিং করে ফেলছি, এটা কিন্তু বারে চলে আসবে। এখানে একটা পেস লাগিয়ে রাখছি, বোঝা গেছে কথা? আপনি তো ক্যাটাগরি করে ফেলছে, ক্যাটাগরি করলে কিন্তু হবে না। এটা বারে আসতেছে। হ্যাঁ ক্যাটাগরি করাতে তো বার হয়ে আলাদা হয়ে গেল না, এটা ক্যাটাগরি করা যাবে না, এটাকে রাখতে হবে আপনাকে। তো যে রেঞ্জের ভিতর আনতে হবে তাই না স্যার? রেঞ্জের ভিতরে, এবং এটাকে নিউমেরিক রাখতে হবে। নিউমেরিক রাখতে হবে, না হলে সমস্যা হচ্ছে। স্যার ইসকে মেজারটাকে চেঞ্জ করব না, নমিনালি থাকবে? হ্যাঁ সবই, হ্যাঁ নিউমেরিক হলে তো সবই চেঞ্জ করতে হবে। স্কেল 1 আচ্ছা দিলাম ইয়াং ম্যান, আচ্ছা একটু ওয়েট করেন, 2 ছিল, একটু দেখি একটা মিনিট ওয়েট। ক্যাটাগরি করা যাচ্ছে না, ক্যাটাগরি ছাড়া কি হিস্টোগ্রাম কি আসবে কিনা দেখেন তো একটু, আসছে কাও? কাউর আসে নাই স্যার? ভ্যালু যদি থাকে তাহলে সব বাড়ি আসতেছে, হিস্টোগ্রাম আসে না। হিস্টোগ্রাম আসে নাই না? এই ওই দিন না করলাম আমরা, আসছিল না নাকি? ওই দিন আসে নাই? এত কাহিনী কিন্তু করে ভুল হইছে সব, আবার নতুন করে করতেছে। কে করছে কে? সামনেও জানেন না। ওই দিন না করছিলাম, কথা কই না স্যার আমারটা আসছে স্যার। আসছে স্যার কি আসছে? হিস্টোগ্রাম আসছে স্যার। আচ্ছা গুড, ওই দিন তো আসছিল। সেদিন তো আমরা করছিলাম সব পুরোটা। হ্যাঁ ওই দিন তো করেছিলাম, তো ওই তো বলতেছি স্যার নিউমেরিক করছি, তারপরে স্যার ভ্যালুতে স্যার লিখছি, আর ওইটাকে স্যার মেজারমেন্টে স্কেল দিছি। স্যার স্কেলে হবে না সেটা বলছি। স্কেলে দিছি স্যার, তারপরে হইছে স্যার। হ্যাঁ মেজারমেন্টে স্কেলে দিতে হবে, না হলে নিউমেরিক দিয়ে আসছে। মেজারমেন্টে স্কেলে না দিলে আপনার ওটাকে আলাদা আলাদা, মানে কি আলাদা আলাদা হয়ে যাবে, বুঝছেন? নিউমেরিক্যাল হয়ে যাবে। আচ্ছা দেখি আমি তাহলে আরেকবার একটু ট্রাই করি, কোথায় ছিল ট্রান্সফর্ম, দেখেন আবার একটু খেয়াল করেন। রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল, এগুলো তো আগেই ছিল। নিউ এইজ, হ্যাঁ আগে ছিল। কন্টিনিউ, ওকে, এখন আসছে তো।
বাই ডিফল্ট তো এরা চলে আসছে, স্যার এখন আসছে, স্কেলে চলে আসছে, তারপরে এই চলে আসছে। হ্যাঁ, গ্রুপিং কি করছিলাম? ভ্যালু 1 ছিল আপনার করলেও আসে করছি স্যার ভ্যালু ইয়াং, তারপরে 2 তে ছিল আপনার ও এল মিডল ছিল এম আই ডাবল, মেজারটা চেঞ্জ করে দিলে আসে। হ্যাঁ 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 বুঝতে পারছি। নাম্বার 3 তে ছিল ওল্ড ও এল ওল্ড, খেয়াল রাখতে হবে কারণ নমিনাল দিলে এটা আলাদা হয়ে যাবে, ক্যাটাগরিক্যাল হয়ে যাবে, বুঝছেন? ক্যাটাগরিক্যাল হয়ে গেলে আপনার তো হিস্টোগ্রাম তো একটার সাথে একটা লাগানো, হ্যাঁ এটা কন্টিনিউয়াস হতে হবে। এই ক্যাটাগরি গুলো এটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়া মানে হলো আপনার বার চার্ট হয়ে যাবে। গ্রাফ, চার্ট বিল্ডার্স, তারপরে ছিল আপনার হিস্টোগ্রাম, হিস্টোগ্রামটা নিয়ে গেলাম, তারপরে আমাদের নিউ এইচটা নিয়ে আসলাম, এই যে এতক্ষণে হয়েছে মনে হইল, দেন ওকে। এই যে দেখেন হিস্টোগ্রামটা সুন্দর আসে নাই, মানে এখানে ইয়া করতে গিয়ে আমার গ্রুপিংটা থেকে সুন্দর আসে নাই, বুঝছেন? পরে এইগুলো তো আবার একটু আপনার কারেকশন লাগবে, সুন্দর করে দিতে হবে। এটা তো আপনার এইভাবে আসছে, আপনাকে আর একটু সুন্দর করে দিতে হবে, বুঝতে পারছি? সিম্পল হিস্টোগ্রাম আসে, পরীক্ষার সময় এইভাবে আসবে না, কারণ কি আপনার ডাটাটা হয়তো এইভাবে দেওয়া থাকবে, আপনার মিলে গেছে, বুঝছেন? প্রথমটা 8 জন, পরেরটা 6 জন পরে গেছে, একদম মিলে গেছে, এই জন্য সুন্দর আসে নাই। যদি মাঝেরটা উপরে থাকতো, ওই দুটো একটু নিচে থাকতো, তাহলে আর একটু সুন্দর আসতো। এবং প্রথমটা তো এক, তো একটারে এরা ভাগ করে দিছে, দেখেন 1, পরেরটা ছিল আমাদের 2, পরেরটা ছিল 3। এটাকে আপনার কারেকশন ছাড়া এটা কিভাবে করবেন শিখতে হবে। এই পুরাটা মনে করেন আপনি এখানে কেটে দিবেন, এই কেটে এখানে কি লিখবেন 1 এর মানে হলো এরা মনে করেন ইয়াং এজ, এগুলো না লিখে ডাইরেক্ট ইয়াং লিখতে হবে, এগুলো নিউমেরিক বাদ দিয়ে। হ্যাঁ, 2 এর জায়গার মধ্যে লিখবেন হয়তো মিডল এজ, 3 জায়গা লিখবেন এখানে কি বলে এটাকে মনে করেন ওল্ড বা সিনিয়র সিটিজেন, এই টাইপের, তাহলে জিনিসটা সুন্দর হবে, বুঝছেন? এখানে আছে দেখবেন কোথাও না কোথাও আছে, দেখবেন এই যে চার্ট সাইজ কোথায় ছোট বড় করবেন, আর একটু ঘাটাঘাটি করতে হবে, করতে হবে। এই যে ফিল এন্ড বর্ডারটা কি রকম দিবেন, এখানে অনেক কিছু আছে, কি বাইন্ডিং কি আছে, এখানে এক্স অ্যাক্সিস কি দিবেন, ওয়াই অ্যাক্সিস কি দিবেন, ভেরিয়েবল কোথায় কি দিবেন, মানে অনেক কিছু আছে ভিতরে, খুঁজতে হবে, বুঝছেন? এরপরে এখানেও দেখবেন আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, অনেক কিছু আছে। হ্যাঁ, এই নাম্বার ফরম্যাটের কথা যে বলছিলেন একটু আগে, যে প্রপার্টিজ নাম্বার ফরম্যাটে নিচে থাকবে, হ্যাঁ নিচে কিভাবে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিবেন এগুলো আছে কোথাও। মোটামুটি এই হলো আমাদের কাজ কারবার। এখন বলেন কার কি কোশ্চেন আছে? কিন্তু আমরা আপনারা আরেকটু দেখেন, এটা আরেকটু না দেখলে ক্লিয়ার হবেন না, বুঝছেন? স্যার আমার হিস্টোগ্রামের মাঝখানে ফাঁকা হয়েছে বার চার্টের মতো, আবার মানে ওকে দেওয়ার পরে মানে 1 1 2 2 3 3 এরকম করে মাঝখানে ফাঁকা হয়ে গেছে। স্যার আমারটা আসলে তবে উপরে লেখা উঠছে সিম্পল হিস্টোগ্রাম অফ এস নিউ এস, আমারও এটাই লেখা আসছে স্যার। ফাঁকা মানে কি আপনার এরকম 3টা আসছে নাকি না অনেকগুলো আসছে? না স্যার 3টাই আসছে। 3টা আসছে। ফাঁকা মানে কি আমরা শুরু করছিলাম কত, যে একদম মানে লোয়েস্ট থ্রু 30, আপনি মনে হয় আবার 31 থেকে শুরু করছেন এইরকম মনে হয়, বুঝছেন? জি স্যার, এই জায়গা গ্যাপ পড়ে গেছে, আপনি আবার 30 থেকে শুরু করতে হবে, কারণ ডাটা তো কন্টিনিউয়াস, হিস্টোগ্রাম হলো কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। স্যার আমার হিস্টোগ্রামে তো অনেকগুলো বার আসছে। অনেকগুলো বার যদি আসে তাহলে আপনার ইয়া করছেন, এই যে 20টা বার একসাথে চলে আসছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা।
আমার অনেক সুন্দর আসছে। গ্রুপিংটা করেন নাই, যাদের 20টা বার চলে আসছে এরা গ্রুপিংটা করেন না। ওই যে আমি গ্রুপিং করলাম না, লোয়েস্ট টু 30 রেঞ্জ 30 টু 50 এন্ড অ্যাবাভ এরকম গ্রুপ করে নিছি। তোরা গ্রুপটা করেন নাই কেউ, এই জন্য হয়তো ওই 20টা বার দেখাইছে আলাদা আলাদা। গ্রুপটা কারো স্যার আমাদের মানে পারফেক্ট হয় না, সেজন্য একটু গ্যাপ আসছে হালকা। হ্যাঁ গ্যাপ আসছে। আবার 30 থেকে অনেকে 31 থেকে শুরু করছেন, তো এই জায়গা মনে করেন এক গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, এই জন্য এই জায়গাটা একটু গ্যাপ দেখাচ্ছে। যাই হোক, আপনাদের আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, মোটামুটি একটা ধারণা নেওয়া আর কি, যে হ্যাঁ এই হলো অবস্থা। বুঝছেন? বলেন আর কার কোশ্চেন আছে? আপনাদের এইটা এই প্র্যাকটিক্যাল নির্ভরশীল তো পরীক্ষা, তো এই জন্য আপনার ভার্সিটি না খোলা পর্যন্ত এটা পরীক্ষাটা নেওয়া যাচ্ছে না। বুঝতে পারলাম স্যার? 31 থেকে দেইনি, লোয়েস্ট 30 ছিল, 30 থেকে 50 আর হাইয়েস্ট 50 থ্রু দিছি, তারপরও মাঝখানে গ্যাপ চলে আসছে। আমারটাতে আসলো না, আমারটাতে সেম ভাবে দিছি। হ্যাঁ, বুঝলাম না স্যার। আমি আইরিন বলছি। যাই হোক, হ্যাঁ বলেন। স্যার ক্লাসে তো মাঝে মাঝে শুনতে পাই না, যেমন নেটের প্রবলেম। এই জন্য স্যার আমি এইবারও স্যার ভালোভাবে বুঝতে পারতেছি না স্যার। আমরা মোটামুটি তো একটা রিভাইজ দিলাম। হ্যাঁ, আমাদের এই সিচুয়েশনে পরীক্ষা আমরা নিব না, এটা নিতে পারবো না, ইউজিসির বাধা। হ্যাঁ, যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বলা হলো কি আপনার ভার্সিটি ওপেন হলে তখন ভার্সিটিতে বসে দিতে হবে। এটা যেহেতু পুরাটাই প্র্যাকটিক্যাল নির্ভরশীল, এই জন্য ভার্সিটি যখন খুলবে তখনই আমরা পরীক্ষাটা নিয়ে নিব। আপনারা যোগাযোগ রাখবেন, তখন আমরা আবার একটা রিভাইজ করব। ভার্সিটিতে বসে নিজস্ব কম্পিউটারে অথবা ল্যাপটপে অথবা ভার্সিটির কম্পিউটারে বসে আমরা একটা ফুল লেন্থ একটা রিভাইজ দিব। একদিনে যদি পারি ওকে, 2 দিন যদি লাগে 2 দিন আমরা একটা রিভাইজ দিব। স্যার এটা কি ডিসিশন হয়ে গেছে স্যার, নাকি এখনো পেন্ডিং আছে ডিসিশন? কোনটা ডিসিশন? এই যে এইটা মানে পরীক্ষা এখন এই মানে এই হাফে হবে না স্যার? না না না, আমি বলতেছি যেগুলো ডাইরেক্ট প্র্যাকটিক্যাল নির্ভরশীল সেটা হবে না, এটা তো আগের ডিসিশন। আমাদের তো স্যার এটা তো পুরোটাই তো প্র্যাকটিক্যাল, মানে তার মানে তো কোনো অংশই তো এই হাফে মানে এই 1 মাস 1.5 মাসের মধ্যে হচ্ছে না স্যার। না 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 না, এটা এই ক্লাস স্যার এটা বাদ থাকছে স্যার। যারা সিনিয়র স্টুডেন্ট আছে না, যারা আগের ব্যাচের বা এর আগের ব্যাচের, হ্যাঁ এদের রিটেন আছে, আপনাদের রিটেন নাই, আপনাদের শুধু প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এইজন্যই বলছি স্যার, তাহলে আমাদেরকে আমরা ভিতরে ঢুকছি না স্যার। স্যার আমি বলতেছি এটা ফুল ডিপেন্ডস অন কম্পিউটার এন্ড সফটওয়্যার অথবা ল্যাপটপ এন্ড সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই জন্য ইউজিসির নীতিমালাটা আমি যতটুকু পড়ছি, আমার কাছে যতটুকু মনে হলো সেটা আমি নিতে পারতেছি না। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে বললাম, ভার্সিটি যদি বলে নিয়ে ফেললাম। কথা বুঝছেন স্যার? এটা একটু ক্লিয়ার করে নেওয়া যায় না স্যার? তাহলে যদি এই ভার্সিটি যদি বলে স্যার, তাহলে ইন দ্যাট কেস আমাদেরকে তো মানে আরো সিরিয়াসলি জিনিসটা করে নিতে হবে স্যার। মানে আমাদের ডেটাগুলো তাহলে সব একত্রে করে আপনার সাথে মিশিয়ে, বা আপনি যে ডেটাতে কাজ করছেন, তাহলে হবে কি আমাদের রেজাল্টগুলো সব সময় একই ভাবে আসবে। নাহলে ইচ টাইম আপনার সাথে আমাদের মিল হচ্ছে না এবং একটু বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। এই জন্যই তো বলতেছি, যখন ভার্সিটি খুলবে আমি আগে আপনারা যোগাযোগ রাখে আমি জানাই দিব যে এই মুখ দিন আমরা একটা ক্লাস নিব। আমরা বললাম না, আমরা আবার একটা রিভাইজ করব। এখনো তো অনেকে প্রেজেন্ট নাই। হ্যাঁ, অনেকে হলো কি বলে এটাকে, এই ল্যাপটপে মানে ব্যক্তিগত ল্যাপটপ আছে কিন্তু নাই, কি বলে এসপিএসএস এখানে ইনস্টল দেওয়া নাই, বহু ধরনের সমস্যা আছে। অনেকে তো অ্যাটেন্ডই করে নাই ক্লাস, বহু টাইপসের সমস্যা আছে। হ্যাঁ, এই জন্য বললাম কি ভার্সিটি খুললে 1 দিন লাগুক 2 দিন লাগুক আমরা আবার একটা রিভাইজ করব, মানে আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার করব। করার পরে আমরা হয়তো 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আমরা পরীক্ষাটা নিয়ে ফেলবো। স্যারকে বুঝাইতে পারছি নাইম স্যার? স্যার হ্যাঁ, কারেক্ট স্যার, বুঝতে পেরেছি। এই জন্য আপনারা কোনো চিন্তা করবেন না। আমার মনে আপাতত যেটুকু আছে আপনারা প্র্যাকটিস করেন। আমি আশা করি এর পরবর্তীতে আমরা তো আবার বসবো। হ্যাঁ, আবার বসবো। ওই যে বললো না, অনেকের ওই যে নেটের সমস্যা থাকে, অনেক ধরনের সমস্যা আমি জানি। তো বাসায় থাকলে বাচ্চা আছে, সংসার আছে, এরপরে নেট দুর্বল, বহু রঙের সমস্যা। ওই
ল্যাপটপের সমস্যা, নেটের সমস্যা, অথবা সফটওয়্যার নাই, অথবা প্র্যাকটিস করতেছেন, আপনার তো তখন একা একা পারতেছেন না। এখন আপনার তো অনেকে তো মানে লজ্জায় প্রশ্নও করতেছেন না যে আমি প্রশ্ন করবো আবার ডিস্টার্ব হবে, হ্যাঁ মনে হয় আমি পারতেছি না, বহু ধরনের সমস্যা হয়। এই জন্য আমরা ভার্সিটি যখন স্বাভাবিক পরিস্থিতি আসবে তখন আমরা আবার সুন্দর করে একটা সুন্দর রিভাইজ দিব। বললাম না, একদিন লাগুক 2 দিন লাগুক, আমি একটা আবার রিভাইজ দেওয়ার পরে আপনার আমাদের যাদের রিটেন আছে তাদের কি হবে স্যার? তাদের রিটেনসে তখন আমরা রিটেন নিব, এখন তো রিটেনটা নিব না, কারণ রিটেনটা নিয়ে আবার দেখা যাবে আপনাকে আবার প্র্যাকটিক্যালের জন্য বসায় রাখতে হচ্ছে। এই জন্য আমরা একসাথে নিয়ে নিব আপনার রিটেনটা, যাতে রিটেন আছে একটু যোগাযোগ করেন আমার সাথে। রিটেনটা কিছুটা ডিপেন্ডস আমাদের বেসিক্স অফ বায়োস্ট্যাটিস্টিক্স আর এসপিএসএস অল্প ডিপেন্ড, এই দুইটা মিলে হয় রিটেনটা। আমি অন্যান্য বছর কিছু স্যাম্পল কোশ্চেন দিয়ে দেই, হ্যাঁ সেগুলো স্টুডেন্টরা পড়ে, এরপরে কিছু সমস্যা থাকে পাই না বুঝি না, সেগুলো আমি আবার সলভ করে দিই, একদিন থাকলে এনাফ। হ্যাঁ রিটেনটা সহজ তো, আমরা কঠিনে যাই না, আমাদের টার্গেট তো হলো প্র্যাকটিক্যাল, ঠিক না, রিটেন নিয়ে এতটা করি না। এই জন্য যাদের রিটেন আছে আর একটু যোগাযোগ করেন, ভার্সিটির যে সময় ভালো হয়, অথবা এখনই যোগাযোগ করেন, দেখি আমি একটা স্যাম্পল কোশ্চেন আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। ম্যাডাম কে বলছিলেন? জি স্যার। আচ্ছা যোগাযোগ করেন, আমি একটা স্যাম্পল কোশ্চেন আপনাদেরকে দিয়ে রাখবো যে হ্যাঁ রিটেনের স্যাম্পল কোশ্চেনটা এইরকম, তাহলে আপনার একটা আইডিয়া হবে। বলেন আর কার কি কোশ্চেন আছে? স্যার রিটেন কাদের আছে স্যার? যাদের 2 ক্রেডিট তাদের রিটেন নাই, যাদের 3 ক্রেডিট তাদের রিটেন আছে, দেখবেন এটা হলো একটা কমন জিনিস। আপনার সিলেবাসে গিয়ে দেখতে পারেন, আপনাদের সিলেবাস দেয় নাই? জি স্যার। জি আপনাকে কোন সেশনের ওই স্প্রিং 20? জি স্যার স্প্রিং 20। স্প্রিং 20 আমি যতটুকু জানি সবাই এই শুধুই প্র্যাকটিক্যাল, রিটেন নাই। জি স্যার ওকে স্যার। হ্যাঁ স্প্রিং 20 থেকে রিটেন নাই, শুধুই প্র্যাকটিক্যাল। এর আগে মনে হয় রিটেনটা আছে, যারা বললাম না যারা সিনিয়র স্টুডেন্ট তাদের আছে। আপনারা তো কারেন্ট স্টুডেন্ট, আপনাদের নাই। বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমরা মানে আপাতত ক্লাসটা স্টপ করে দিব, বুঝছেন? পরিস্থিতি ভালো হলে আমরা আবার রিভাইজ করে আমরা পরীক্ষাতে যাব। জি স্যার ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে কি নেক্সট উইক থেকে আর ক্লাস হবে না? না আপাতত নিচ্ছি ম্যাডাম। স্যার এই যে এটা সেভ করানো স্যার খালি সেভের ই করলে হবে? কারণ সেভ করে বারবারই স্যার যখন প্রত্যেকবারই চলে যাচ্ছে স্যার যে ডাটাগুলো আমরা ক্যালকুলেট করছি, আবার যখন নেক্সট উইকে আসি স্যার তখন আবার নতুন করে ডাটা মানে পেস্ট করতে হয়। এটাকে সেভ এই ডকুমেন্ট সেভে দিলে কি হবে স্যার? ওই যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এস করে আপনার নাম দিবেন, অথবা কোথায় আপনি ডাটাটা রাখবেন সেটার একটা তাহলে সেভ দিলে হলো না, সেভ ডকুমেন্ট করলে হবে না, ফাইলে যেতে হবে স্যার। তার প্রথমে যাবেন স্যার ফাইলে। আচ্ছা 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 ফাইলে গিয়ে সেভ এস দিবেন, কারেক্ট, তাইলে আপনার এটা থাকবে স্যার। সেভ এস দিলাম। আর শুধু সেভে দিলে আপনার যদি আগে যদি সেভ করাটা থাকে, হ্যাঁ এখন আপনি নতুন কিছু লিখছেন, নতুন কিছু চেঞ্জ করছেন, তখন যা সেভে ক্লিক দিলে হয়ে যাবে। আচ্ছা কিন্তু আপনি যদি নতুন একটা এই ফাইল আপনি সেভ করবেন, তখন এটাতে না দিয়ে এটাতে দিলে হয়, তখন এটাতে দিলে আপনার একটা নতুন আইকন আসবে, সেখান থেকে আপনার আবার এই ফাইলের নাম দিতে হবে, ইয়া করতে হবে, সবকিছু হয়। এই জন্য আমরা সাধারণত এগুলোতে না গিয়ে আমরা ডাইরেক্ট বলি আপনার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পরে দেখবেন সুন্দর, এই যে দেখেন এই ঘরটা চলে আসছে, এটা ফিল আপ করে দিবেন। ফাইল নেম এখানে একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে এই ফাইলটা কোথায় রাখবেন, ডেস্কটপ, ডকুমেন্টস, দিস পিসি। দিস পিসিতে ক্লিক করলে এখানে অনেকগুলো আছে, আপনার সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, কোথায় রাখবেন সেখানে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে এটা ওই জায়গাতে স্টোর হয়ে যাবে। অনেকে এই জামাটাতে যায় না, বাবা ডেস্কটপে ক্লিক করে রাখে, ডেস্কটপে আপনার সেভ করার পরে ওইখান থেকে নিজের মতো করে পরে এখান থেকে নিয়ে যাই অন্য কোথাও, হ্যাঁ ই ড্রাইভ, অ্যাপ ড্রাইভ, এগুলো যেগুলো তো আছে ওইখানে নিয়ে যায়, কারণ সি ড্রাইভে বেশি রাখা ঠিক না ভাই, সমস্যা আছে। বলেন আর কার কি কোশ্চেন আছে? স্যাররা ম্যাডামরা আমরা শেষ করে দিব, 11:30 বাজতেছে।
স্যার প্রথম প্রশ্নটা স্যার সহজ একটা সব খেয়াল করি না কারণ মেজার্স কি অল ভেরিয়েবল। হ্যাঁ, মেজার্স অফ অল ভেরিয়েবল, আপনি ভেরিয়েবল নাম লিখবেন। আপনার কোশ্চেনে যে 6টা 7টা ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের নাম লিখবেন। ও আচ্ছা। নাম লেখার পাশাপাশি লিখবেন ওই যে মেজারমেন্ট গুলো কি, এটা কি নমিনাল ভেরিয়েবল নাকি স্কেল ভেরিয়েবল, সেই নামগুলো লিখবেন পাশাপাশি। বুঝাইতে পারছি নি? বলেন। বলেন, লাবিবা আছেন নাকি? কোন সমস্যা আছে? না স্যার। আচ্ছা, অনেকে তো বলেও না যে আজ থাকলো, বলে না যে আছে, যে আমি একটা বলবো। তারপরে কি ডাক্তার ফারহানা? সমস্যা নাই। তারপরে কি মামুনুর রশিদ সাহেব আছেন নাকি? জি স্যার, কোনো সমস্যা নাই স্যার, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ। তারপরে ফারজানা, তানিম? জি স্যার, সমস্যা নাই স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে কি আসিফ রাজানি, কি নাম ছিল? আসিফ সাহেব? জি স্যার। জি স্যার। স্যার সমস্যা নাই স্যার। আপনারা মানে স্ব ডিপার্টমেন্টের আরো যারা বন্ধু বান্ধবীরা আছে, হ্যাঁ, ক্লাসমেটস আছে, তাদেরকে বোঝাবেন, আপনাদের কিছু দায়িত্ব দিই। জি স্যার। তারপরে কি সাদিয়া, সিরাজ সাহেব আছেন? জি স্যার, আছি স্যার। স্যার সমস্যা বলতে স্যার ওই যে দু একটা ডাটা আমার মানে ইয়ে করলে আসলো না, ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট যেটা, তো আমি আরেকবার স্যার ডাটা এন্ট্রি করে চেষ্টা করব নিজে, যদি না হয় তাহলে পরে স্যার সলভ করার চেষ্টা করব। এরপরও যদি কারোর সমস্যা হয়, আমি সাধারণত রবিবারে বুধবারে ভার্সিটিতে থাকি। রবি আর বুধ। জি স্যার, ঠিক আছে আগে একটু একটা টেক্সট দিয়ে আইসেন যে হ্যাঁ আমি আসবো কিনা, এটা। জি স্যার। জি স্যার। কারণ আপনারা এত ব্যস্ত মানুষ, আসলেন আমি নাই, হ্যাঁ, না স্যার, আমি কন্টাক্ট করে আসবো ইনশাআল্লাহ স্যার। জি স্যার। জি স্যার। কে আছেন? মমতাজ মেরি? জি স্যার, সমস্যা নাই। আচ্ছা, তারপরে কি হালিমা সাথী? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, সমস্যা নাই স্যার কোনো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সঞ্জনা মালিহা? স্যার কোনো সমস্যা নাই, সমস্যাগুলো জিজ্ঞেস করে নিছি। আর ওই যে আরেকবার একটু ডাটা ইনপুট করে নিউ এজের ওইটা একটু করতে হবে স্যার, কারণ ওটা আসেনি, আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে আসেনি। এরপর তো বললাম আমি রবিবারে বুধবারে সাধারণত থাকি ভার্সিটিতে, হ্যাঁ, মনে করেন সকাল 10টা 10:30 থেকে বা 11টা থেকে একদম 2টা 3টা, অনেকদিন 4টা 5টা পর্যন্ত থাকি। হ্যাঁ, এই জন্য আপনারা একটা টেক্সট করে চলে আসবেন যে হ্যাঁ আমি আছি কি বা থাকবো কিনা। জি স্যার। সেইভাবে যদি থাকি চলে আসেন, অসুবিধা নেই। তারপরে কে আছেন? আইরিন সুলতানা? স্যার আপনার সাথে শেয়ার করেছিলাম আমার প্রবলেম, আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে বলছেন, প্রবলেম থাকলে পরে হচ্ছে ভার্সিটি খোলার পরে দেখাই দিবেন বলছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো কোনো কথা হয়েছিল আপনার সাথে। জি স্যার। অসুবিধা নেই, আপনি ট্রাই করেন, আপনি চেষ্টা হ্যাঁ করতে স্যার, থাকেন। আমি চেষ্টা করছি স্যার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তারপরে ডাক্তার সাহেব কি আজিজ রাজু? জি স্যার, সমস্যা নাই স্যার। এই আপনি এত ওষুধ পড়াইছেন, আমি তো শরীর ভালো হয়ে গেছে আমার, বুঝছেন? স্যার কাজে লাগে, ঠান্ডা লাগলে আর কাজে লাগে। আপনার বলছিলাম না যে সামনে তো শীতকাল আসছে, সামনে নাকি আবার করোনা ভয় ধরাই দিছে। তারপরে সাইকেলে গেলে আমরা আসলে উইক হয়ে যাবো, তখন দেখবেন ঠান্ডা লেগে যাবে, তখন লাগতে পারে। দেখে নেন বাড়িতে আরো যাদের আছে আত্মীয় স্বজন থাকলে দিয়ে নিল। আচ্ছা আচ্ছা, ফুসফুসে কাশি অনেকদিন ছিল, যাই হোক আল্লাহর রহমতে এখন ভালো হয়ে গেছে। তারপরে কে আছেন? ডাক্তার কি মারুফ হুসাইন? এই আপনাদের যাদের হয়ে গেছে আপনারা চলে যেতে পারেন, আমি একটু জাস্ট একটু জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, মারুফ হুসাইন আছেন নাকি? তারপরে কি আহমেদ আরিফ?